পরে আমরা চলে যাব। আমরা একটু ফারজানাকে হোস্ট করে দিই। আমাদের এখন কিছু সময় প্রেজেন্টেশন হবে ওয়্যার হাউস ম্যানেজমেন্টের উপরে। এটা আমরা একটু সবারই উপকার হবে। আপনারা একটু পারলে ওয়েবক্যাম গুলো অন করতে পারেন, যদি একান্ত কারো কোনো সমস্যা না হয়। একবার হলো অন করে এরপর অফ করে রাখলেন অসুবিধা নেই, বাট টোটাল অফ রাখবেন না সেশনে কোনো ক্লাসে। ফারজান আপনি স্টার্ট করেন, অসুবিধা নেই। আপনার মেইনলি ওয়্যার হাউস থেকেই শুরু করেন। হ্যাঁ, মোটামুটি ইম্পর্টেন্ট যে স্লাইড গুলো একটু শেয়ার করেন সবার সাথে, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম एवरीवन, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা লাস্ট একটা সেশনে ওয়্যারহাউসিং এর বেসিক গুলো দেখেছিলাম, টাইপস অফ ওয়্যারহাউসিং, কস্ট ক্যালকুলেশন এগুলো দেখেছিলাম। তো আমাদের বাকি ছিল হলো ওয়্যারহাউসিং এন্ড প্যাকেজিং। ঠিক আছে, প্যাকেজিং এন্ড ওয়্যারহাউসিং এই জিনিসটা আজকে আমরা কিছুক্ষণ দেখব। এরপর আমরা আসলে ডিসকাস করব, এখানে আসলে কিছু ইম্পর্টেন্ট টার্মস আমরা দেখব। তারপরে আমরা জাস্ট এটা একটা ডিসকাশন ক্লাসই হবে। ঠিক আছে, সো লেটস গো ব্যাক টু আওয়ার লেসন। আচ্ছা, দেখেন এরপর কি আমরা আমাদের যেটা কি ওয়্যারহাউসিং। ঠিক আছে, তো দ্য নেচার এন্ড ইম্পর্টেন্স অফ ওয়্যারহাউসিং। ঠিক আছে, আমরা আসলে কি বুঝি যে ওয়্যারহাউসিংটা কেন ইম্পর্টেন্ট, বা ওয়্যারহাউস বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। হ্যাঁ, ওয়্যারহাউসটা কি আসলে, আপনাদের কি মনে হয় যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আ ওয়্যারহাউস? আচ্ছা, ওয়্যারহাউস হলো কি অ্যাকচুয়ালি একটা প্লেস যেখানে আসলে এটা একটা ইউটিলিটি হিসেবে একটা প্লেস ইউজ হয়, যেখানে আসলে র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রগ্রেস, ফিনিশ প্রোডাক্টস রাখে, যেটা আসলে which allows firms to use customer service as a dynamic value adding competitive tool. কেন এটাকে ডাইনামিক ভ্যালু অ্যাডিং কম্পিটিটিভ টুল বলছি? দেখেন ওয়্যারহাউসটা আছে দেখে কাস্টমারের সাডেন ডিমান্ড, বা যে একটা ডিমান্ড থাকে, কাস্টমারের যে ডিমান্ডটা থাকে, সেই ডিমান্ডটা আসলে আমরা ফুলফিল করতে পারি। ঠিক আছে, সো ডেফিনেটলি এটা একটা ভ্যালু অ্যাডিং কম্পিটিটিভ টুল। আচ্ছা, বেসিক কনসেপচুয়াল rationale যদি বলি তাহলে কি, the warehouse is where the supply chain holds or stores goods. ঠিক আছে, where, how, স্যার মোবারক হোসেন নামে একজন ভাইয়া জিজ্ঞাসা করছেন যে ইন্টারেস্ট আছে এমন কাউকে কি জয়েন করাতে পারি? ইন্টারেস্টেড কেউ জয়েন করতে পারবে কিনা? জি, আমার মনে হয় না, এটা উনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আগে। আচ্ছা, কাইন্ডলি মোবারক হোসেন ভাই আপনি একটু স্যারের নাম্বারটা ওনাকে দিয়ে বলেন, স্যার কি একটু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট। ওকে স্যার। বেসিক কনসেপচুয়াল রেশনালটা কি? ওয়্যারহাউসটা হলো কি where the supply chain holds goods, where, how and what. ঠিক আছে, how মানে হলো the process the supply chain is following, where the supply chain is storing the goods, and what the supply chain is storing. The supply chain is storing actually what, or the supply chain is dealing with what. So তিনটা where, how and what যদি আমরা এভাবে ডিভাইড করি তাহলে whereটা হলো গিয়ে ওয়্যারহাউস। ঠিক আছে, ওয়্যারহাউসের ফাংশন গুলোর মধ্যে থাকে প্রোডাক্ট মিক্সিং, কস্ট স্টকিং, সার্ভিস, প্রোটেকশন এগেইনস্ট কন্টিনজেন্সি এন্ড স্মুদিং।
প্রোডাক্ট মিক্সিং মানে হলো এখানে একটা এমন হতে পারে যে আপনি মাল্টিপল প্রোডাক্ট এখানে অ্যাসেম্বল করলেন, করে যেমন এনার্জি ব্যাগ বাইরের থেকে পার্টস কিনে এনে এখানে ট্রান্সফরমার বানায়, ঠিক আছে? ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি ওরা অ্যাসেম্বল করে। ক্রস স্টকিং মানে হলো মাল্টিপল জায়গা থেকে মাল্টিপল প্রোডাক্ট আসলো, তারপর সেটা আবার শিফটিং সর্টিং হয়ে আবার এটা বিভিন্ন জায়গায় চলে গেল, দিস ইজ কল্ড ক্রস স্টকিং। এরপর সার্ভিস, বিভিন্ন ধরনের সার্ভিসিং ওয়্যারহাউস থেকে প্রোভাইড করা লাগতে পারে। প্রোটেকশন এগেইনস্ট কন্টিনজেন্সি মানে হলো কোন একটা ব্যাকআপ প্ল্যান যেটা আপনার ধরতে হয় আনসার্টেনিটির জন্য, যেটা আমরা আগে পড়েছিলাম যে demand forecasting is always incorrect and demand cannot be forecasted perfectly. So এই যে একটা ডিমান্ড আর ফোরকাস্টের মধ্যে, অ্যাকচুয়াল ডিমান্ড আর ফোরকাস্টেড ডিমান্ডের মধ্যে যে একটা ভ্যারিয়েশন থাকে, এই কন্টিনজেন্সিটাকে, এই ভ্যারিয়েশনটাকে ব্যাকআপ দেওয়ার জন্য হলো গিয়ে ওয়্যারহাউসের দরকার হয়। একটা সাপ্লাই চেইনের স্মুথ অপারেশনের জন্য ওয়্যারহাউসের দরকার হয়। ভ্যালুয়েটিং রোলস এখানে যা বলেছিলাম সেটা আবার বলছি। আর এখানে একটা পিকচার দেওয়া হয়েছে, দেখেন এই পিকচারটাতে কি দেখানো হয়েছে যে র ম্যাটেরিয়াল, বিভিন্ন পার্টস কম্পোনেন্টস একসাথে আসছে, ইনিশিয়াল প্রসেসিং হচ্ছে অথবা সাব অ্যাসেম্বলি হচ্ছে, যেটা আমি আসলে বলেছিলাম। আচ্ছা, আমার অফিস থেকে একটা খুব ইম্পর্টেন্ট কল আসছে, আমি জাস্ট, ঠিক আছে? হ্যালো, ক্লাস নিচ্ছে একটা। তোমার গায়ে লাগছে? 46 সাইজ দিছি আমি। কেন পাঞ্জাবি হবে? শুনো, আরং এর যদি 44 পড়ো তাহলে কে ক্রাফটের 46ই লাগবে। মিউট করে নিলে ভালো হয় ফারজানা। আচ্ছা, সরি, আমার একটা কল এসেছিল। দেখা যাচ্ছে আমার স্লাইড গুলো? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আপু ওই আগের পিকচারটা যান। হ্যাঁ, আমি যাচ্ছি আগে পিকচারটাতে যাব।
দেখেন যেটা বলছিলাম যে অ্যাসেম্বলি হচ্ছে, এরপর সাব অ্যাসেম্বলি হচ্ছে, এরপর ফ্যাক্টরিতে গিয়ে হয়তো ফুল অ্যাসেম্বলি হচ্ছে, তারপর একটা ইনভেন্টরি ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তো সেই ইনভেন্টরিটা যেখানে আপনার রাখছেন ডিস্ট্রিবিউশনের আগে, ঠিক আছে? ডিস্ট্রিবিউশনটা কি? ডিস্ট্রিবিউশনটা হলো গিয়ে আপনি আপনার রিটেইলারের কাছে পৌঁছাবেন, অথবা আপনি আপনার ডাইরেক্ট কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। তো ডিস্ট্রিবিউশনের বিভিন্ন ধরনের চ্যানেল থাকে, সেটা ট্রান্সপোর্টেশনে আপনারা করে থাকবেন। হ্যাঁ, যেমন এর আগে আমি কতগুলো বলছিলাম, ক্রস ডকিং বা প্রোডাক্ট মিক্সিং, ডিস্ট্রিবিউশন চ্যানেল, এগুলো হলো গিয়ে লজিস্টিক্স এর লেসন আপনাদের। সো ডিস্ট্রিবিউশন কি হতে পারে যে আপনি ডিরেক্টলি আপনি রিটেইলারের কাছে দিলেন, হোলসেলারের কাছে দিতে পারেন, অথবা ডিরেক্ট কাস্টমারের কাছে। ডিস্ট্রিবিউশনের আগ পর্যন্ত, এন্ড কাস্টমারের কাছে যাওয়ার আগ পর্যন্ত আপনি যে প্রোডাক্টগুলো সর্টিং এন্ড স্টোরিং করেন, সেটা হলো গিয়ে আপনার ওয়্যার হাউসিং, ঠিক আছে? which is actually between material management and physical distribution. এই দুইটা জিনিসটা হলো গিয়ে ওয়্যার হাউসিং। আরেকটা যেটা যে ইনবাউন্ড লজিস্টিক্স। ইনবাউন্ড লজিস্টিক্স বলতে আমরা কি বুঝি? আপনারা বলতে পারেন কেউ, হোয়াট ইজ ইনবাউন্ড লজিস্টিক্স? আপা এটা ফ্যাক্টরিতে আসার আগের যে ম্যানেজমেন্টটা, লজিস্টিক যে সাপোর্টার মাধ্যমে। আমি আপনাকে বলি না, ইটস নট দ্যাট, অ্যাকচুয়ালি হলো আমার এন্ডে যে ইনবাউন্ড লজিস্টিক্স। ধরেন আমি একটা ফার্ম, আমি একটা কোম্পানি, আমার কাছে যে আসছে সেটা হলো গিয়ে ইনবাউন্ড লজিস্টিক্স। লাইক আমরা আসলে মানে ডিস্ট্রিবিউট, আমার কোম্পানি এখানে আসলে সাপ্লাই, ইনস্টলেশন, কমিশনিং এন্ড সার্ভিস করে বিভিন্ন ওয়ার্ল্ড রিনাউন্ড ব্র্যান্ডের ইলেকট্রোমেকানিক্যাল অটোমেশন আইটেমস, ঠিক আছে? সো এই যে বড় বড় কোম্পানি, হানিওয়েল, ড্যানফোর্স, ফাইভ, এদের ম্যাটেরিয়াল গুলো তো আসলে আমরা ম্যানুফ্যাকচার করি না। তো আমার লাইক একটা প্রজেক্টে আমি দিব হলো পাঁচটা প্রিন্সিপালের প্রোডাক্ট, ঠিক আছে? লাইক হানিওয়েল, ধরেন আরো আরেকটা 5টা এরকম প্রোডাক্ট, 5টা বড় বড় ব্র্যান্ডের আমি প্রোডাক্ট দিব। এই প্রোডাক্ট গুলো যখন আমার এন্ডে আসছে, দ্যাট ইজ মাই ইনবাউন্ড লজিস্টিক্স। আবার যখন এই প্রোডাক্ট গুলো আমি কনসলিডেট করে, আমি যখন এটা আমার কাস্টমারের এন্ডে গিয়ে সেখানে ইনস্টলেশন করছি, এটা হলো গিয়ে আমার আউটফ্যাকচারার, অথবা ধরেন একটা ম্যানুফ্যাকচারার লাইক ইউনিলিভারের ইনবাউন্ড লজিস্টিক্সটা কি? ওদের যে ইন্টারনাল প্রোডাক্ট র ম্যাটেরিয়ালটা ওদের এন্ডে আসছে, দ্যাট ইজ দ্য লজিস্টিক্স। ওরা যে ফিনিশ গুডটা ডিস্ট্রিবিউট করে, সেটা হলো গিয়ে আউটবাউন্ড লজিস্টিক্স, ঠিক আছে? এই পিকচারটা ক্লিয়ার হয়েছে? Ma'am, in essence, the process of bringing purchase good into the company's inbound and bringing it to customer from outside the company is need to come from outside the that company. is actually সাপ্লাই এন্ড প্রোডাক্ট মিক্সিং। দেখেন এই পিকচারটা আসলে আপনারা দেখলেই বুঝবেন। এখানে ধরেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসছে, হ্যাঁ? প্ল্যান্ট এ থেকে আসছে প্রোডাক্ট এ এন্ড বি, প্ল্যান্ট বি থেকে আসছে, প্ল্যান্ট 1 থেকে আসছে এ এন্ড বি, প্ল্যান্ট 2 থেকে আসছে বি এন্ড সি, প্ল্যান্ট 3 থেকে আসছে ডি এন্ড ডি, প্ল্যান্ট 4 থেকে আসছে এফ এন্ড জি, ঠিক আছে? তো এখানে এটা ওয়্যার হাউসিং হচ্ছে, পর এটা ডিস্ট্রিবিউট হচ্ছে, লাইক বিসি যাচ্ছে কাস্টমার ডাব্লিউ কাছে, বিসিএফজি যাচ্ছে কাস্টমার এক্স এর কাছে। এটা হলো এই যে বিভিন্ন রকম মিক্সিং এন্ড সর্টিং হচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রোডাক্ট মিক্সিং, ঠিক আছে? এরপর সাপ্লাই মিক্সিংটা কি? র ম্যাটেরিয়াল এবং ওয়ার্ক ইন প্রগ্রেস একটা ওয়্যার হাউসিং হচ্ছে, তারপর সেই ওয়্যার হাউসিং এর মধ্যে সেটা একটা এবিসিডি বিভিন্ন রকম প্রোডাক্ট হয়ে প্ল্যান্টে যাচ্ছে, ঠিক আছে? এটা হলো প্রোডাক্ট মিক্সিং এন্ড সাপ্লাই মিক্সিং। এখন কস্ট ট্রেড অফ ফ্রেমওয়ার্ক, সেটা কি? ওনারশিপ, পাবলিক ভার্সেস কন্ট্রাক্ট ভার্সেস প্রাইভেট। 3 ধরনের হতে পারে ওয়্যার হাউস। পাবলিক ওয়্যার হাউস হতে পারে, কন্ট্রাকচুয়াল হতে পারে, আবার প্রাইভেট ওয়্যার হাউস হতে পারে, ঠিক আছে? আর সেন্ট্রালাইজড এন্ড ডিসেন্ট্রালাইজড এর উপর বেস করে হতে পারে how many location, size, layout, what products to store where, ঠিক আছে? আমরা এই প্রোগ্রামটা দেখে এটা দেখলে আসলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে।
ফার্স্টে হলো আমাদের যে ডিসিশনটা নিতে হবে যে ওনারশিপ সেটা প্রাইভেট হবে না পাবলিক হবে, ঠিক আছে। এরপরে ডিসিশনটা হবে আমাদের কয়টা ওয়্যার হাউস হবে, তারপর ডিসিশনটা হবে এটা সেন্ট্রালাইজড হবে না ডিসেন্ট্রালাইজড হবে, ঠিক আছে। এরপর what size, location, interior layout, what product to store where, এগুলা হলো পরে। ফার্স্ট আমাদের ডিসিশন নিতে হবে যে ওয়্যারহাউসটা পাবলিক হবে না প্রাইভেট হবে, এরপর হলো কি কয়টা হবে, সেন্ট্রালাইজড হবে না ডিসেন্ট্রালাইজড হবে, এরপর আমরা এটার সাইজ, লোকেশন, এটার ইন্টেরিয়রটা কেমন হবে, কি প্রোডাক্ট কোথায় রাখবো সেই জিনিসটা ডিসিশন নিব, ঠিক আছে। এটা হলো বেসিক ওয়্যারহাউসের ডিসিশন। ওনারশিপের ক্ষেত্রে পাবলিক ওয়্যারহাউস এন্ড প্রাইভেট ওয়্যারহাউস যেটা হয়, ওয়্যারহাউসে কস্টটা হলো ভ্যারিয়েবল, ঠিক আছে। পাবলিক ওয়্যারহাউস মানে কি, আপনি কোনো ওয়্যারহাউস নিজস্ব ওয়্যারহাউস নাই, আপনি কোন একটা পাবলিক ওয়্যারহাউসকে করছেন, যখন আপনার যে প্রোডাক্ট পাচ্ছেন বা যখন আপনার যা লাগছে সেটার উপর বেস করে, যে ভলিউম লাগছে সেটার উপর করে আপনি সেই পাবলিক ওয়্যারহাউসটাকে ইউজ করছেন। এরপর আসেন প্রাইভেট ওয়্যারহাউসিং। প্রাইভেট ওয়্যারহাউসিং এর ক্ষেত্রে কি হবে, আপনার নিজস্ব একটা প্রাইভেট ওয়্যারহাউসিং থাকতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে এটার ফিক্সড কস্ট মানে কি আপনারা এটা বুঝেন? হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফিক্সড কস্ট? কেউ বলতে পারবেন ফিক্সড কস্ট এন্ড ভ্যারিয়েবল কস্টের মধ্যে ডিফারেন্স? ফিক্সড কস্ট বলতে বেসিক্যালি যে কস্ট গুলো আসলে ফিক্সড থাকে, একটা ইসে ধরেন একটা ওয়্যার হাউসের মেইনটেনেন্স বা আদার ইউটিলিটি যেগুলো প্রত্যেক মাসে সিমিলার টাইপ আসে, সেইটাই ফিক্সড কস্ট বলে। এটার ভালো ডেফিনিশনটা আমি ভুলে গেছি আসলে। ফিক্সড কস্ট হলো গিয়ে একটা ওয়্যারহাউস সেটআপ করতে আপনার যে কস্টটা লাগে, হ্যাঁ, সেটা হলো গিয়ে আপনার ফিক্সড কস্ট, বা যে কোনো একটা ইনিশিয়াল সেটআপের যে কস্টটা সেটা হলো গিয়ে ফিক্সড কস্ট, ঠিক আছে। জি জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এটা কি ফিক্সড কস্ট কখনো ভ্যারি করে? ফিক্সড কস্ট is not variable. আচ্ছা, এরপর আসে আপনার সাউন্ড সিস্টেমটা কি মনে হয় এফেক্ট করছে? সাউন্ড সিস্টেম। আসলে হ্যাঁ, sound আমার টা ল্যাপটপটাতে হেডফোন দিয়ে ইউজ করা যায় না, সাপোর্ট করছে না হেডফোন। সাউন্ডটা একটু ভালো হলে খুব ভালোভাবে শোনা যেত। আমি ফ্যান অফ করছি। এটা হ্যাঁ, ফ্যানের জন্য হতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার যদি প্রাইভেট ওয়্যারহাউস হয়, প্রাইভেট ওয়্যারহাউস হলে আপনার কি ফিক্সড কস্টটা হাই হবে, কারণ আপনার ইনিশিয়াল সেটআপে কিন্তু আপনার একটা অনেক কস্ট চলে যাবে, ঠিক আছে। কিন্তু ইন দ্য লং রান এটা কিন্তু আপনার কস্ট কম্পোনেন্টটা আসলে কমাবে। কিন্তু আবার আপনার যদি কখনোই আপনার যদি প্রোডাক্টটাই এরকম হয় যে আসলে আপনার প্রাইভেট ওয়্যারহাউসিং এর দরকার নাই, কখনোই একটা প্রাইভেট ওয়্যারহাউসিং সেটআপ করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার একটা প্রপার্টি কিনতে হবে এবং সেই প্রপার্টি একটা ওয়্যারহাউস বানাতে হবে, যেটা আসলে একটা অনেক হায়ার কস্ট। যদি আপনার সে ধরনের রিকোয়ারমেন্ট না থাকে আপনার বিজনেসের, সেটা আপনি করতে যাবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে কোন ক্ষেত্রে আসলে আপনি প্রাইভেট ওয়্যারহাউসিংটা চুজ করবেন? এনি আইডিয়া? কেউ কোনো আইডিয়া শেয়ার করতে চান? আচ্ছা, এটা কি ডিপেন্ড অন ম্যাটেরিয়াল, মানে ম্যাটেরিয়াল বা আসলে ম্যাটেরিয়াল না, এটা ডিপেন্ড করবে হলো কি আপনার ভলিউমের উপর। হ্যাঁ, আপনার আসলে বিজনেসের ভলিউমটা কতটুকু এবং সেই ভলিউমটা কনস্ট্যান্ট কিনা, ঠিক আছে। যদি আপনার কনস্ট্যান্ট হাই ভলিউমের বিজনেস থাকে, যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অথবা এফএমসিজি লাইক ইউনিলিভার, সেক্ষেত্রে আপনি প্রাইভেট ওয়্যারহাউসিং এর দিকে যাবেন। আচ্ছা, এরপর আসেন
বেসিক্যালি যদি এমন হয় যে আমার ফিনিশ গুডস বা আদার থিংস হচ্ছে কেমিক্যাল রিলেটেড অথবা টক্সিক, সেক্ষেত্রে সেটআপ কস্ট বা অনেক বেশি পড়ে। হ্যাঁ, Low- কিন্তু ধরেন আপনার একটা একটা এক্সাম্পল আসলে দেই, যেমন ধরেন কোনো একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তারা তাদের নিজস্ব ওয়্যার হাউস আছে, সবই আছে, কিন্তু তারা শুধু পার্টিকুলার একটা সিম্পল প্রোডাক্ট লাইন যেটা আসলে খুবই কম ম্যানুফ্যাকচার করে। আসলে প্রোডাক্ট গুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার হয়তো ডিমান্ডের উপর বেস করে, তাই না? ধরেন কোনো একটা প্রোডাক্টের ডিমান্ডটাই ওই রকম যে তারা আসলে মানে কোনো একটা মেডিসিনের যে তারা আসলে খুব কম ম্যানুফ্যাকচার করে, কিন্তু সেই পার্টিকুলার মেডিসিনটার জন্য খুব সেনসিটিভ কোনো একটা স্টোরিং প্লেস লাগে, ঠিক আছে? সেক্ষেত্রে কি তারা এটার জন্য যে কস্ট সেটা দিবে, নাকি যদি অ্যাভেইলেবল থাকে এটা আসলে রেন্ট করার মতন কোনো একটা বন্ডেড ওয়্যার হাউস বা কোনো একটা প্রাইভেট ওয়্যার পাবলিক ওয়্যার হাউস, সেক্ষেত্রে কিন্তু আসলে সে ওইটাই করবে, ওটা সেট আপ কস্ট না করে। ওটা তখন সেট আপ তখনই করবে যখন ওই প্রোডাক্টটা তার অন্য প্রোডাক্ট গুলার মতন হাই ভলিউমের বিজনেস হওয়া স্টার্ট করবে, ঠিক আছে? বুঝতে পারছি, মানে ভলিউম বিজনেস এর কথা বলতেছি। হ্যাঁ, এটা আপনার যদি কনস্ট্যান্ট হাই ভলিউমের বিজনেস থাকে সেক্ষেত্রে দেখেন আমরা আসলে যত জায়গায় যখনই ইনভেন্টরি পড়িয়েছি একটা কথাই বলেছি যে ইনভেন্টরি সবসময় কস্ট ইনকার করে। সো আমরা সবসময় ইনভেন্টরিটা কমানোর চেষ্টা করব, কারণ সাপ্লাই চেইনের আসলে একটা অনেক বড় রোল হলো গিয়ে কস্ট রিডাকশন, ঠিক আছে? আচ্ছা দেখেন, ফ্যাক্টরস টু বি কনসিডার্ড, আপনার থ্রুপুট ভলিউমটা কনসিডার করতে হবে, ঠিক আছে? থ্রুপুট ভলিউম প্রাইভেট ওয়্যারহাউসে অনেক বেশি এবং পাবলিক ওয়্যারহাউসে কম। এরপর ডিমান্ড ভ্যারিয়েবিলিটি, প্রাইভেটে স্টেবল থাকে, পাবলিকে থাকে ফ্লাকচুয়েটিং। মার্কেট ডেনসিটি, প্রাইভেট আপনি তখনই রাখবেন যখন আপনার স্টেবল হাই ডিমান্ড, আর পাবলিক তখন সিলেক্ট করবেন যখন আপনার লো ডিমান্ড এবং আনস্টেবল ডিমান্ড। ফিজিক্যাল স্পেশাল ফিজিক্যাল কন্ট্রোল, আপনি পাবলিক ওয়্যারহাউসে কোনো স্পেশাল ফিজিক্যাল কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু আপনার যদি প্রাইভেট ডেডিকেটেড হাউস থাকে সেখানে আপনি আপনার কন্ট্রোলটা, ফিজিক্যাল কন্ট্রোলটা অনেক বেশি থাকবে। কাস্টমার সার্ভিস, প্রাইভেটে ডেফিনেটলি আপনার যদি কাস্টমার সার্ভিসের রিকোয়ারমেন্টটা অনেক বেশি থাকে আপনি প্রাইভেট ওয়্যারহাউস রাখবেন। পাবলিক ওয়্যারহাউস কাস্টমার সার্ভিসের রিকোয়ারমেন্ট কম থাকলে পাবলিক ওয়্যারহাউসের দিকে যাবেন। সিকিউরিটি রিকোয়ারমেন্ট, প্রাইভেট ওয়্যারহাউসে সিকিউরিটিটা আপনার এনশিওর করতে হবে এবং সেটা খুব হাই সিকিউরিটির দরকার হয়। আর মাল্টিপল ইউজ নিডেড, আপনার যদি মাল্টিপল ইউজ করতে চান অথবা আপনি আপনার ওয়্যারহাউসটা এক এক সময় এক এক কাজে ইউজ করতে চান, আপনি আপনার নিজের মতন করে এটা কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার প্রাইভেট ওয়্যারহাউস করতে হবে। পাবলিক ওয়্যারহাউসে আপনি এটা করতে পারবেন। আপু থ্রুপুট ভলিউম কি? এটা থ্রুপুট অ্যাকাউন্টিং এর একটা আমি এর আগে আপনাদের ক্লাস নিয়েছিলাম, সেখানে আসলে থ্রুপুটটা পড়িয়েছিলাম। এটা একটু ইন এ ওয়ার্ড অর শর্ট, একটু ব্রিফ। ইন এ ওয়ার্ড, এটা আসলে ইন এ ওয়ার্ড কি বলা যায় যে দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, ঠিক আছে, একটা কোম্পানি প্রোডিউস করতে পারে অথবা ডেলিভার করতে পারে, ঠিক আছে, পার্টিকুলার টাইম রেঞ্জের মধ্যে যে ভলিউমের একটা প্রোডাক্ট কোনো একটা কোম্পানি আসলে তার ক্যাপাবিলিটি আছে ম্যানুফ্যাকচার এবং ডেলিভার করার, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসেন পাবলিক ওয়্যারহাউস। পাবলিক ওয়্যারহাউস হলো রেশনাল ফর পাবলিক ওয়্যারহাউজিং, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে? পাবলিক ওয়্যারহাউসে কিন্তু আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা খুব বেশি লাগছে না, যেমন ওই যে সেটআপ কস্ট বা ফিক্সড কস্ট আপনার কম। ফ্লেক্সিবিলিটি, আপনার যখন চাচ্ছেন আপনি আপনার ওয়্যারহাউসিংটা চেঞ্জ করতে পারছেন, ঠিক আছে, কারণ আপনার যদি নিজস্ব থাকে প্রাইভেট ওয়্যারহাউস, আপনার সেটাই ইউজ করতে হবে, আপনার অপশন নাই এটা চেঞ্জ করার। আচ্ছা, এরপর আসেন পাবলিক ওয়্যারহাউজিং সার্ভিসেস, দুই ধরনের হতে পারে, একটা হলো বন্ডেড ওয়্যারহাউজিং আর একটা হলো ফিল্ড ওয়্যারহাউসেস। বন্ডেড ওয়্যারহাউস এন্ড ফিল্ড
ব্যাপারে আপনারা শুনেছেন কখনো? কেউ? আচ্ছা আচ্ছা, বন্ডেড ওয়্যারহাউসটা হলো গিয়ে আপনার যে ডিউটিয়েবল গুডস, যে র মেটেরিয়াল অথবা ফিনিশড গুডস যেগুলো আপনি ইম্পোর্ট করলেন সেটার উপর আপনার ডিউটি দিতে হবে। তো ওই ডিউটিয়েবল গুডসটা আপনি আপনার একটা ওয়্যারহাউসে, যেটা ডেফিনেটলি একটা প্রাইভেট ওন কোম্পানির হয় বন্ডেড ওয়্যারহাউস গুলা, কিন্তু গভর্নমেন্ট অথরাইজড, সেই ডিউটিয়েবল গুডস গুলো আপনি সেখানে স্টোর করতে পারেন, আপনি সেটা কাস্টমাইজ করতে পারেন অথবা অ্যাসেম্বলি করতে পারেন, এবং পরে যখন আপনার এই অ্যাসেম্বলি অথবা কাস্টমাইজের কাজগুলা শেষ হয়ে যাবে তখন আপনি ডিউটি দিয়ে সেই ওয়্যারহাউস থেকে প্রোডাক্ট গুলা বের করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এটা কি আপনাদের ক্লিয়ার হচ্ছে? বন্ডেড ওয়্যারহাউস, আপনারা কেউ কখনো বন্ডেড ওয়্যারহাউসের নামের আগে শুনেন নাই কখনো? নাম শুনেছি আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি গুলাতে থাকে আর কি। আচ্ছা, ওকে। এরপর আসেন ফিল্ড ওয়্যারহাউস। ফিল্ড ওয়্যারহাউস কি? ফিল্ড ওয়্যারহাউস হলো গিয়ে যে আপনি রেন্টেড ওয়্যারহাউস, যে ওয়্যারহাউস গুলো আপনি রেন্ট নিচ্ছেন। ঠিক আছে, এরপর পাবলিক ওয়্যারহাউসিং এর রেগুলেশনটা কি? আপনার হলো লায়াবিলিটি এবং রিসিপ্ট, এগুলো আপনার রাখতে হবে, কারণ যেহেতু আপনার একটা ওয়্যারহাউস আপনি কাউকে রেন্ট দিচ্ছেন অথবা কেউ আপনার এখান থেকে এসে রেন্ট নিচ্ছে, সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের লায়াবিলিটি এখানে লাগে এবং সেই সাথে আপনার ডকুমেন্টেশনটা ক্লিয়ার রাখতে হয়। আচ্ছা, এরপর পাবলিক ওয়্যারহাউসিং রেটস কিসের উপর বেস করে? ভ্যালিউ, আপনার প্রোডাক্টের ভ্যালিউ, আপনার প্রোডাক্টের ফ্র্যাজিলিটি, আপনার প্রোডাক্ট ফ্র্যাজাইল কিনা, সেটা আসলে ওয়্যারহাউসিং করতে কোনো স্পেশাল কেয়ার লাগছে কিনা, আপনার কোনো একটা প্রোডাক্ট যেটা আসলে ওই ওয়্যারহাউসের অন্য কোনো প্রোডাক্টের উপর কোনো ড্যামেজিং এফেক্ট ফেলতে পারে কিনা, আপনার ভলিউম এন্ড রেগুলারিটি, আপনি কত রেগুলারলি তাদের সাথে বিজনেস করছেন, আপনার ওয়েট ডেনসিটি এবং কি কি সার্ভিস আপনার লাগছে, এটার উপর বেস করে পাবলিক ওয়্যারহাউসের রেট গুলো ফিক্স করা হয়। ঠিক আছে, দ্য নাম্বার অফ ওয়্যারহাউসেস, ফ্যাক্টরস এফেক্টিং দ্য নাম্বার অফ ওয়্যারহাউসেস। ফার্স্টলি হলো যে আপনি কয়টা ওয়্যারহাউস রাখবেন। ঠিক আছে, যেটা বলছিলাম হাউ, সেটা হলো আপনার ইনভেন্টরি কস্ট, ওয়্যারহাউসিং কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, কস্ট অফ লস সেল, maintenance of customer service level and service small quantity buyers. ঠিক আছে, এইগুলা ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলা কনসিডার করে আপনি আপনার নাম্বার অফ ওয়্যারহাউস গুলো সিলেক্ট করবেন। আচ্ছা, সো আপনাদের কি এগুলা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না আচ্ছা, তাহলে ম্যাডাম, বুঝেছেন? কন্টিনিউ করেন। হ্যাঁ, কন্টিনিউ করেন। ওকে, ঠিক আছে। এরপর আসেন ফ্যাক্টরস এফেক্টিং দ্য নাম্বার অফ ওয়্যারহাউসেস। কি কি ফ্যাক্টর? ঠিক আছে, সাবস্টিটিউবিলিটি, আপনার সেন্ট্রালাইজড ওয়্যারহাউস হয়। ঠিক আছে, সেক্ষেত্রে সেন্ট্রালাইজড মানে আপনার একটা সেন্ট্রাল ওয়্যারহাউস, সেক্ষেত্রে কিন্তু আপনার সাবস্টিটিউটেবিলিটি মানে হলো আপনি সাবস্টিটিউট করে দেওয়ার, মানে আপনি অন্য অ্যাসাইন করে দেওয়ার বা অন্য কোনো জায়গায় অ্যাসাইন করে দেওয়ার, আপনার সেন্ট্রালাইজড হলে এটার লো, ডিসেন্ট্রালাইজড হলে দিস ইজ হাই। দ্যাট মিনস আপনার ডিসেন্ট্রালাইজড কোনো সেন্ট্রাল ওয়্যারহাউস না, ডিসেন্ট্রালাইজড মাল্টিপল ওয়্যারহাউস আছে, সেক্ষেত্রে আপনি এটা অন্য জায়গায় অ্যাসাইন করে দিতে পারেন। প্রোডাক্ট ভ্যালু সেন্ট্রালাইজড ওয়্যারহাউসে ডেফিনেটলি অনেক হাই, decentralized warehouse actually not low, always variable. Purchase size centralized large hoy, decentralized small. Special warehousing, centralized warehouse special warehousing possible, decentralized এটা possible না. Product line diverse hoy, decentralized limited. যদি আপনার একটা centralized warehousing লাইক ধরেন ওয়ালমার্ট, ঠিক আছে, আমেরিকা একটা অনেক বড় শপিং মল বা মল বলা যেতে পারে, সুপার শপ,
দ্যাট ইজ ওয়ালমার্ট। ঠিক আছে, ওয়ালমার্ট হলো সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিতে একটা কি বলবো, একটা রোল মডেলের মতন। ঠিক আছে, আমরা যারা সাপ্লাই চেইন পড়াই বা পড়ি বা প্র্যাকটিশনার, তারা আমরা সবসময় ওয়ালমার্ট নিয়ে স্টাডি করি। আমেরিকা ইজ এ ভেরি বিগ কান্ট্রি, উই নো দ্যাট। তো ওখানে ওয়ালমার্ট তাদের অল্প কয়েকটা সেন্ট্রালাইজড ওয়্যারহাউস নিয়ে কাজ করে, এবং ওয়ালমার্টের প্রোডাক্ট লাইন যে এটা ওরা ম্যানেজ করতে পারে, আসলে সেন্ট্রালাইজড ওয়্যারহাউস দিয়ে এটা ওরা ম্যানেজ করতে পারে। এখানে আরো ব্যাপার আছে যে আসলে ডিস্ট্রিবিউশনটা অনেক ভালো, এবং আমেরিকার মতন উন্নত দেশে আসলে ডিস্ট্রিবিউশনটা ভালো করা পসিবল। তো প্রোডাক্ট লাইন যখন ডাইভার্স হয় তখন সেন্ট্রালাইজড ওয়্যারহাউস আপনি ইউজ করবেন, কারণ আপনার ডাইভার্স ক্যাটাগরির অল্প অল্প প্রোডাক্ট, সেটা আসলে আপনি পার্টিকুলার কয়েকটা ডিসেন্ট্রালাইজড ওয়্যারহাউসে যদি আপনি স্টোর করেন, সেখানে আপনি আসলে কখনোই কস্ট সেভিংটা করতে পারবেন না। এরপর কাস্টমার সার্ভিস সেন্ট্রালাইজে হয় লো, ডিসেন্ট্রালাইজে ইজ হাই। যেহেতু আপনার সেন্ট্রালাইজে কেন লো, যেহেতু আপনার একটাই সেন্ট্রালাইজড ওয়্যারহাউস, সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার সার্ভিসটা ওই একটা জায়গা থেকে বিভিন্ন জায়গায় আপনার দিতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ডেলিভারিটা আপনার অনেক সময় দেরি হয়ে যেতে পারে। আবার ডিসেন্ট্রালাইজড যেহেতু কাস্টমারের কাছাকাছি আপনার ওয়্যারহাউস আছে, সেক্ষেত্রে আপনার কাস্টমার সার্ভিসটা ভালো হবে ভালো। ঠিক আছে, এরপর আসেন বেসিক ওয়্যারহাউস অপারেশনস। ওয়্যারহাউসে কি কি কাজ হয়? মেইনলি হলো মুভমেন্ট হয় আর স্টোরিং হয়। মুভমেন্টে কি হয়? আপনি গুডস রিসিভ করেন, র ম্যাটেরিয়াল রিসিভ করেন, সেটা সর্টিং করেন, পুট অ্যাওয়ে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রাখেন, আপনি অর্ডার পিক করেন এবং আপনি শিপিং করেন। স্টোরেজ কি? আপনি স্টকটাকে স্টোরেজ করেন, অথবা ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা স্টোরেজের উপর আপনার ডিপেন্ড করে। ওয়্যারহাউসের বেসিক অপারেশন গুলা কি? ওয়্যারহাউসের বেসিক অপারেশনটা হলো রিসিভিং। ঠিক আছে, রিসিভিং মানে হলো গিয়ে আপনি আপনার ক্যারিয়ারের থ্রুতে আপনার র ম্যাটেরিয়াল রিসিভ করবেন, আনলোড করবেন, সেটা ইন্সপেক্ট করবেন কোনো ড্যামেজ আছে কিনা, এরপর আপনার যে পারচেজ অর্ডার ছিল সেটার সাথে কম্পেয়ার করবেন। পুটওয়ের মধ্যে কি কি পড়ছে? আপনার প্রোডাক্ট আইডেন্টিফাই করা, প্রোডাক্ট স্টোরেজ লোকেশনটা ঠিক করা, প্রোডাক্টটা মুভমেন্ট করানো এবং আপনার রেকর্ড গুলাকে আপডেট করানো। এরপরে স্টোরেজে কি? ইকুইপমেন্ট, স্টক লোকেশন, পপুলারিটি, ইউনিট সাইজ, কিউব, এগুলা হলো বেস। এগুলার উপর বেস করে আপনি আপনার স্টোরটা করবেন, পপুলারিটি, ইউনিট সাইজ, কিউব। এরপর শিপিং প্রিপারেশনটার মধ্যে আপনার কি কি করতে হয়? আপনার প্যাকেজিং করতে হয়, আপনার লেবেলিং করতে হয়, আপনার স্টেজিং করতে হয়। এবং অর্ডার পিকিং এর ক্ষেত্রে আপনার ইনফরমেশন কালেক্ট করতে হয় কাস্টমারের কাছ থেকে, সেটা ওয়াক এন্ড পিক মানে ইনফরমেশনটা কালেক্ট করে সেই ইনফরমেশনটাকে আপনি সর্টিং করবেন, স্পেসিফিকেশন বানাবেন, আপনার ব্যাচ পিকিং করতে হতে পারে। আচ্ছা, এরপর ফাইনালি আপনার আবার শিপিং হতে পারে, সেটা কি? শিপিং ক্যারিয়ার ভেহিকেলে লোড করবেন, বিল অফ ল্যাডিং বানাবেন এবং আপনার রেকর্ডটা আপডেট করবেন। ঠিক আছে, হলো বেসিক ওয়্যারহাউস অপারেশন। এরপর ওয়্যারহাউস লেআউট এন্ড ডিজাইন। আচ্ছা, ওয়্যারহাউসটা ডিজাইন করার জন্য ওয়্যারহাউসের লেআউট মানে একটা ওয়্যারহাউসের ফ্লোরটা কেমন হবে, সেটা ডিজাইনটা কেমন হবে, এটা ডিপেন্ড করবে হলো গিয়ে ফার্স্টলি হলো গিয়ে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তারপর হলো আপনি প্রোডাক্টটা স্পেসিফাই করে ফেললেন। ডেফিনেটলি যেখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি জন্য যেরকম ওয়্যারহাউস, অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য সেম ওয়্যারহাউস হবে না ডেফিনেটলি, তাই না? এরপর ধরেন আপনি আপনার ডিমান্ডটা ফোরকাস্ট করবেন, সেটা একটা ডেভেলপমেন্টের ফোরকাস্টের ডিমান্ডটার একটা ডেভেলপমেন্ট থাকবে। আপনার প্রত্যেকটা আইটেমের জন্য, ঠিক আছে, কি কি কোয়ান্টিটি, কতটুকু আইটেমের কোয়ান্টিটি আপনি অর্ডার করবেন সেটা আপনি ডিটারমাইন করবেন। এরপর সেইটাকে আপনি কিউবিক ফুটেজ যে কনভার্ট করবেন। ঠিক আছে, এবং আপনার অ্যালাউ ফর গ্রোথ, কিছুটা জায়গা আপনি রাখবেন যেটা আসলে আপনার বিজনেসটা যদি গ্রো করে সেক্ষেত্রে আপনার র ম্যাটেরিয়াল আপনার বেশি লাগতে পারে, সেটার জন্য আপনি একটা প্রভিশন রাখবেন। এরপর অ্যালাউ ফর অ্যাডিকুয়েট আইল স্পেস ফর ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং এন্ড ইকুইপমেন্ট। দেখেন ওয়্যারহাউসে আমি একটু পরে আপনাদেরকে পিকচার দেখাবো, ওয়্যারহাউসে একটা রো করে প্রোডাক্ট রাখা হয়, তো এই রো গুলার মাঝখানে যে স্পেসটা থাকে সেটাকে বলা হলো আইল স্পেস। তো আপনি যদি এই আইল স্পেসটা না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাটেরিয়াল মুভমেন্ট করা, আপনার হ্যান্ডলিং করাটা
ইজিয়ার হবে না, ডিফিকাল্ট হবে। সো অ্যাডিকুয়েট রাখতে হবে। আবার যদি আপনি এক্সট্রা স্পেস রেখে দেন, সেটা কি হবে যে আপনি আপনার টোটাল স্পেসটা ঠিক মতন ইউজ করতে পারছেন না, যেটা আসলে গিয়ে আপনার কস্ট ইনকার হচ্ছে, ঠিক আছে। এরপর আপনার যদি কোনো ট্রান্সপোর্টেশন ইন্টারফারেন্স দরকার হয়, এমন অনেক প্রোডাক্ট থাকে যেগুলো আসলে আপনার কোনো একটা ট্রান্সপোর্টেশন দিয়ে মুভ করতে হয়, সেটার জন্য আপনার প্রভিশন রাখতে হবে। প্রোভাইড ফর অর্ডার পিকিং স্পেস, আপনি কোনো একটা জায়গা থেকে অর্ডার নিচ্ছেন, সেই অর্ডার গুলো সর্টিং করছেন, সেটার জন্য স্পেস রাখতে হবে। স্টোরেজের জন্য স্পেস রাখতে হবে। আপনার যদি কোনো অফিস অথবা বিভিন্ন ধরনের মিসেলেনিয়াস স্পেস দরকার হয়, সেটাও আপনার রাখতে হবে। আচ্ছা, এটা একটা জাস্ট বেসিক একটা ওয়্যারহাউসের একটা লেআউট। আপনার রিসিভিং এর একটা জায়গা, শিপিং এর একটা জায়গা, অর্ডার পিকিং এর একটা জায়গা, একটা স্টোরেজ, একটা অর্ডার অ্যাসেম্বলি করার জায়গা, একটা অফিস আছে, আর একটা মিসেলেনিয়াস স্পেস আছে, ঠিক আছে। প্রিন্সিপাল অফ ওয়্যারহাউস লেআউট ডিজাইন দেখেন, ওয়ান স্টোরি ফ্যাসিলিটি যদি আপনার পসিবল হয়, আপনি একটা সিঙ্গেল ফ্লোরে আপনার ওয়্যারহাউসটা বানানোর চেষ্টা করবেন। আপনার গুডস গুলা স্ট্রেট লাইনে সবসময় মুভ করার চেষ্টা করবেন, ঠিক আছে। স্ট্রেট লাইনে কেন মুভ করার চেষ্টা করবেন বলেন তো কেউ একজন, কমন সেন্স থেকে বলেন। আচ্ছা, স্ট্রেট লাইনে যদি মুভ করেন, ঠিক আছে, আপনার যদি প্রোডাক্টটা স্টোরিং এমন ভাবেই থাকে যে আপনি জাস্ট একটা প্রোডাক্টটা পিক করলেন, আপনি আপনার যেটা দিয়ে মুভ করবেন সেটার মধ্যে নিয়ে আপনি স্ট্রেট লাইনে যেখানে যেখানে আপনার যেতে হবে, আপনার যদি এরকম প্ল্যানিং থাকে, এক্ষেত্রে আসলে আপনার অনেক প্রোডাক্ট ড্যামেজ হওয়া এবং আপনার যে এই কাজটা করবে তার যে মানে আর কি যে স্টাফ গুলো এই কাজ করবে তারও একটা ইজিয়ার হওয়া এবং আপনার টাইম সেভিং এর একটা ব্যাপার থাকে। তারপর আপনি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য যে ইকুইপমেন্ট লাগে সেগুলো যতটুকু এফিশিয়েন্ট হওয়া পসিবল এবং যতটুকু আপনার স্টোরড প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যতটুকু আপনার দরকার হয়, ঠিক আছে। আপনি যখন ইকুইপমেন্ট ইউজ করবেন, আপনি সেই লেভেল অফ টেকনোলজি ইউজ করবেন যেই লেভেল অফ টেকনোলজি আপনার দরকার হয়, ঠিক আছে। ডেফিনেটলি আপনার যদি কোনো ধরেন চাল ডালের আড়ত টাইপ, সেখানে যে ধরনের ইকুইপমেন্ট লাগবে একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অথবা একটা সিলিকন সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে সেম ধরনের ইকুইপমেন্টস লাগবে না। তো আপনার বিজনেস বুঝে আপনার ইকুইপমেন্ট গুলা সিলেক্ট করতে হবে। আপনার স্টোরিং প্ল্যানটা এফেক্টিভ হবে, আপনার এমন ভাবে আপনি প্রোডাক্ট গুলো স্টোর করবেন যেন সেটা মুভমেন্টটা আপনার ইজিয়ার হয়। আপনার আইল স্পেস যেটা বলছিলাম যে স্টোরিং যে রোতে হয়, সেই রো গুলোর মাঝখানে আইল স্পেস থাকবে, সেই আইল স্পেসটা যতটুকু মিনিমাইজ করা যায় করবেন, কিন্তু আবার এতখানিও কমানো যাবে না যতটুকু কমালে আসলে প্রোডাক্ট মুভমেন্ট আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এরপর ইউজ ম্যাক্সিমাম হাইট অফ দ্য বিল্ডিং, আপনার বিল্ডিং এর ম্যাক্সিমাম হাইটটা ইউজ করবেন। এরপর লেআউট অ্যান্ড ডিজাইন প্রিন্সিপাল, যেখানে পসিবল সিঙ্গেল ফ্লোর, স্ট্রেট লাইনে, এটা এর আগের স্লাইডে বলে ফেলছি, এখানে আবার বলছে, এটা একটু টুয়াইস হয়ে গেছে, অসুবিধা নাই। আচ্ছা, পরেরটাতে যাই। লেআউট এন্ড ডিজাইন অবজেক্টিভ, সেটা কি কিউবিক ক্যাপাসিটি ইউটিলাইজেশন, মানে হলো যে আমরা স্কোয়ার ফিট অনুযায়ী যে ক্যাপাসিটি সেটা না, বা স্কোয়ার মিটার অনুযায়ী যে ক্যাপাসিটি সেটা না, আমরা কিউবিক মিটার মানে লেন্থ, উইডথ এন্ড হাইট তিনটা ইউজ করার চেষ্টা করব। প্রোটেকশন, আপনার প্রোটেক্টিভ, আপনার যদি প্রোডাক্ট ডেফিসিয়েন্সি বাড়াইতে হবে, এফিসিয়েন্সি এটা আপনি ইকুইপমেন্ট ইউজের ক্ষেত্রে বলেন বা আপনার স্টাফের ইউজের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই আপনার বাড়াতে হবে। মেকানাইজেশন, ওই যে যেটা বললাম, আপনি যখন আপনার টেকনোলজিটা ইউজ করবেন আপনার লেভেল অফ রিকোয়ারমেন্টের উপর ইউজ করবেন, আপনার প্রোডাক্টিভিটিটা যেন বাড়ে এমন ভাবে ইউজ করবেন। এরপর ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং, ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং কি? Definition: efficient short distance movement in or between buildings and a transportation agency, ঠিক আছে।
হলো যে প্রোডাক্ট গুলো আপনি মুভ করছেন, ঠিক আছে, সেটা যতটুকু পসিবল শর্ট ডিস্টেন্সে আপনি মুভ করার চেষ্টা করবেন, কারণ আপনার প্রোডাক্টটা নিয়ে আপনার বিল্ডিং থেকে আপনার ট্রান্সপোর্টেশনে আপনার নিয়ে যাইতে হবে ডিস্ট্রিবিউশন করার জন্য। সো এটা হলো গিয়ে আপনি যতটুকু এফিশিয়েন্ট বানাতে পারবেন সেটা আপনি করবেন। 4 ডাইমেনশন, সেটা কি 4টা ডাইমেনশন, মুভমেন্ট, টাইম, কোয়ান্টিটি এন্ড স্পেস। আপনার মুভমেন্ট যতটুকু কমানো যায় কমাবেন, টাইম যতটুকু সেভ করা যায় সেভ করার চেষ্টা করবেন, আপনার স্পেস যতটুকু কমানো যায় সেটা কমানোর চেষ্টা করবেন, মানে ঠিক কমানো না, অপটিমাইজ করার চেষ্টা করবেন, এবং কোয়ান্টিটিও আপনি অপটিমাইজ করার চেষ্টা করবেন। ফাইনালি হলো কোঅর্ডিনেশন। আপনার ওভারঅল প্ল্যানিং এবং আপনার যে অপারেশন সেটার মধ্যে যত কোঅর্ডিনেশনটা বেটার থাকবে আপনার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং তত ইজিয়ার হবে। আচ্ছা, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর অবজেক্টিভটা কি? ইনক্রিজ এফেক্টিভ ক্যাপাসিটি। ঠিক আছে, এফেক্টিভ ক্যাপাসিটিটা বাড়ানো। আপনার ধরেন আজকে আপনি একটা ওয়্যারহাউস ইউজ করছেন, সেখানে আপনার বিল্ডিংটার হাইট হলো গিয়ে 10 ফিট, আপনি ইউজ করছেন হলো 5 ফিট পর্যন্ত। হাইটের দিক দিয়ে যেটা সেটা আপনি ইউজ করছেন না, এটা হতে পারে আপনার প্রপার টেকনোলজি নাই, হয়তো বা আপনার ল্যাডার বা ওরকম টেকনোলজি নাই যে উপরের হাইটে আপনি প্রোডাক্ট সেটা স্টোরিং করতে পারছেন অথবা মুভমেন্ট করতে পারছেন। সো আসলে আপনার ক্যাপাসিটি বাড়াতে হবে সায়েন্টিফিক ওয়েতে। আইল স্পেস কমানোর চেষ্টা করতে হবে যতটুকু পসিবল। আপনার প্রোডাক্ট হ্যান্ডলিং করার চেষ্টা করবেন। এই যে যেমন বললাম আইল স্পেস কমাতে হবে, তো আইল স্পেস কমাতে কমাতে আপনি এমনই কমায় ফেললেন যে একটার উপর আরেকটা প্রোডাক্ট রাখা এবং ভিতরে কি প্রোডাক্ট আছে আপনি জানেন না, সেটা সর্ট আউট করার কোনো উপায় নেই। তো ভিতরের প্রোডাক্টটা বের করার জন্য আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আগে নামাইতে হবে, এভাবে করানো যাবে না। যেহেতু আপনার প্রোডাক্ট হ্যান্ডলিংটাও কমা, আইল স্পেসটাও যেমন কমাতে হবে আপনার প্রোডাক্ট হ্যান্ডলিংটাও কমাতে হবে। এরপর ডেভেলপ এফেক্টিভ ওয়ার্কিং কন্ডিশনস। আপনার এফেক্টিভ ওয়ার্কিং কন্ডিশন যেগুলি সেটা আপনার বাড়াতে হবে। তারপর রিডিউস হেভি লেবার। আপনার যদি হেভি লেবার দরকার হয় সেটা আপনি টেকনোলজি ইউজ করে হোক অথবা অন্য কোনো সিস্টেমে এটা কমাতে পারেন। এরপর আপনার লজিস্টিক সার্ভিস আপনার যতটুকু ইমপ্রুভ করা পসিবল করবেন এবং ওভারঅল আপনার কস্টটা রিডিউস করানোর চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপর দেখেন ইউটিলাইজেশন অফ ওয়্যারহাউসেস কিউবিক ক্যাপাসিটি। দেখেন কিউবিক ক্যাপাসিটি বলতে কি বোঝাচ্ছে? দিস ইজ দ্য উইডথ, দিস ইজ লেন্থ, দিস ইজ হাইট। ঠিক আছে, এই যে ভার্টিক্যাল আপনার যে স্পেসটা সেটা আপনি ইউজ করবেন, নট জাস্ট হরাইজন্টাল, আপনি ভার্টিক্যাল স্পেসটা ইউজ করবেন। আচ্ছা, আচ্ছা, এফেক্টিভলি আপনার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করতে হলে লজিস্টিক ম্যানেজার বা লজিস্টিশিয়ানদের কিছু বেসিক গাইডলাইন বা প্রিন্সিপাল ফলো করতে হয়। ঠিক আছে, এখানে একটা টেবিল আছে, এই টেবিলে আপনাদের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর 20টা মোস্ট এফেক্টিভ এবং কমন গাইডলাইন দেওয়া হয়েছে, প্রিন্সিপাল গুলো দেওয়া হয়েছে। এটা একটু আপনারা পড়বেন বা আপনারা একজন একজন করে পড়ে ডিসকাশন করতে পারেন। আপনারা কি কেউ একটু পড়বেন কাইন্ডলি একটা একটা করে? আছেন আপনারা ক্লাসে? জি ম্যাডাম। কাইন্ডলি রিডিং করেন নাম্বার 1টা। Planning principle: plan all materials handling and storage activities to obtain maximum overall operating efficiency. Okay. Planning principle: plan all materials handling and storage activities to obtain maximum overall operating efficiency. এইটাতে আপনারা কি বুঝলেন? এটার মানেটা কি? আপনারা প্ল্যানিংটা এমন ভাবে করবেন, ঠিক আছে, যেন আপনার ওভারঅল ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা ইজিয়ার হয়, সায়েন্টিফিক হয় এবং ওভারঅল আপনার একটা এফিসিয়েন্সি বাড়ে। ঠিক আছে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর।
জি। আচ্ছা, পরের সিস্টেমস প্রিন্সিপাল, এটা আপনারা একটু ডিসকাস করেন, কারণ অ্যাজ ইট ইজ এ ডিসকাশন ক্লাস আপনাদের সবারই এটা আসলে বলা উচিত। আচ্ছা, এটা তো আমরা ইয়া করতে পারি, আমরা তো এটা দিয়েই দিব, এটা করে নিবে, অসুবিধা নাই। হ্যাঁ আমরা দিয়ে দিব, কিন্তু এটা যেগুলো হ্যাঁ এটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট ইস্যু, কারো কোনো কোশ্চেন থাকলে আমরা দেখে গ্রুপ ডিসকাশন আমরা একটু শুনবো, যারা ওয়্যার হাউসে বা ইনভেন্টরি ম্যানেজমেন্টে, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের সাথে কাজের কোনোভাবে জড়িত, প্র্যাকটিক্যালি যদি কিছু বলেন হোক, ফুল টাইম হোক। আর এখানে যা আছে সেগুলো অলরেডি ডিসকাশন করেই আমাদের একটু সামারাইজ আর কি, আগের স্লাইড আমাদের ইম্পর্টেন্ট একটা ইস্যু আলোচনাও করতে হবে, আপনারা একটু কাইন্ডলি রেসপন্স করেন। আর এটা অবশ্য একটু দেখে নিলে হবে, 20টা পয়েন্টের মতো সিরিয়াল দেওয়া, প্রিন্সিপাল দেওয়া আছে, অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে দেখে নিলে কি যারা আসলে ওয়্যারহাউসিং এ কাজ করবে তারা আসলে এগুলো দেখে দেখে তাদের বিভিন্ন কাজের সময় বিভিন্ন রকম ডিসিশন নিতে পারবে। এটা একটা গাইডলাইন, প্রিন্সিপাল গাইডলাইনের মতো। এইগুলো সুনীল চোপড়ার বইয়ের ভিতরে পাবেন আপনারা, আপনাদের যারা ভর্তিকৃত তাদের সবার তো বইয়ের ইয়াও দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে। ওকে, এরপর দেখেন প্যাকেজিং, ঠিক আছে? জি ম্যাম। এরপর দেখেন প্যাকেজিং এর কি, ওয়াইড স্প্রেড, প্যাকেজিং ইজ ওয়াইড স্প্রেড ইন লজিস্টিক্স। লজিস্টিক্স এর তিনটা কি, ওয়্যারহাউসিং, ট্রান্সপোর্টেশন এন্ড সাইজ। এরপর মার্কেটিং, প্রোডাকশন এন্ড লিগ্যাল অপারেশনস। এই অপারেশন গুলার মধ্যে ওয়াইড স্প্রেড ইউজ হলো প্যাকেজিং এর, ঠিক আছে? প্যাকেজিংটাকে আসলে একটা খুবই বেসিক এবং অনেক ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, যেটা আসলে আমাদের সবসময় হ্যান্ডেল করতে হয়। প্যাকেজিং এর রোলটা কি, ঠিক আছে? দেখেন আমরা যখন একটা ধরেন নর্মাল একটা শ্যাম্পু কিনতে গিয়েছি, হ্যাঁ ধরেন আমার খুব হেয়ার ফল হচ্ছে, তো আমি একটা শ্যাম্পু কিনতে গিয়েছি, তো আমি পার্টিকুলারলি জানি শ্যাম্পুটার মধ্যে আমার কি কি লাগবে। তো আমি যদি ইনগ্রেডিয়েন্ট গুলা জানি একটা শ্যাম্পুর, কিন্তু ধরেন যদি এই ইনফরমেশন গুলো শ্যাম্পুর প্যাকেজে না থাকে, তাহলে কিন্তু একটা শ্যাম্পুর জাস্ট একটা বোতলের মধ্যে একটা লিকুইড, এটা দেখে কিন্তু আমি বুঝবো না যে আসলে পার্টিকুলার কোন শ্যাম্পুটা কি কাজের। সো একটা প্রোডাক্ট আইডেন্টিফাই করা এবং প্রোডাক্টের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য প্যাকেজিংটা ইম্পর্টেন্ট। আপনার এফিসিয়েন্সি এবং হ্যান্ডলিং এন্ড ডিস্ট্রিবিউশনটা ইমপ্রুভ করার জন্য প্যাকেজিংটা ইম্পর্টেন্ট। কাস্টমার ইন্টারফেস, এই যে যেটা আমি বললাম যে আমি একটা প্রোডাক্ট কিনবো, আমি অনেক কিছু পড়বো, সেটার ইনগ্রেডিয়েন্ট কি, মেড ইন, কোথায় মেড ইন, এক্সপায়ারি ডেট, এগুলা আমি দেখবো, ঠিক আছে? সো এই ধরনের একটা কাস্টমারকে ইন্টারফেস দেওয়ার জন্য প্যাকেজিংটা ইম্পর্টেন্ট, এবং প্রোডাক্টটাকে প্রোটেক্ট করার জন্য প্যাকেজিংটা ইম্পর্টেন্ট। এখন প্যাকেজিং দুই ধরনের হতে পারে, একটা হলো কনজিউমার প্যাকেজিং, যেটা আমি আপনাকে এক্সাম্পল দিলাম, ঠিক আছে? যে আমি একটা শ্যাম্পু কিনতে যাচ্ছি, এটা হলো আমার, এটার জন্য যে শ্যাম্পু কোম্পানি যে প্যাকেজিংটা করে সেটা হলো কনজিউমার প্যাকেজিং। আরেকটা হলো ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং। ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিংটা কি, শিপিং যখন করবেন একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি কোনো একটা প্রোডাক্ট, সেটার জন্য যে প্যাকেজিংটা, ঠিক আছে, সেটার মধ্যে আপনার প্রোটেকশন থাকতে পারে, আপনি কিভাবে এটা স্ট্যাকিং করবেন, সেটা আপনি স্ট্যাকিংটা প্যালেটে করবেন, কিউবে করবেন, ওয়েট বেসিসে করবেন, শেপের বেসিসে করবেন, না কি কি ফ্যাক্টরের উপর বেস করে করবেন, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে যে আপনি প্যাকেজিং গুলা করাবেন অ্যাজ এ লজিস্টিশিয়ান অর অ্যাজ এ লজিস্টিক ম্যানেজার, সেটা হলো কি আপনার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, ঠিক আছে? টেবল 86 এটা একটু আমরা দেখবো। তো এখানে কি কি বেসিক কনসিডারেশন নিতে হবে, সফট ম্যাটেরিয়াল করতে হবে, এবং রিসাইক্লিং ইফ পসিবল। বেশিরভাগ জায়গায় উন্নত দেশগুলোতে তো অবশ্যই প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো সবসময় রিসাইকেল হয়, ঠিক আছে? এয়ার বাবল, ঠিক আছে, আমরা কিছু প্রোডাক্ট থাকে না, বাবল দিয়ে, এয়ার বাবল দিয়ে ইয়ে করা হয়,
র্যাপ গুলা করা হয়, বাবল র্যাপস, ঠিক আছে? এটা কি আপনাকে কতটুকু প্রোডাকশন দিচ্ছে সেটা এখানে দেওয়া হয়েছে। সেটা কি যে এটা আপনার যেগুলো লো কস্ট ম্যাটেরিয়াল এবং রেজিলিয়েন্সিটা এটা ভালো, এবং আপনি কি করবেন ভয়েড ফিল র্যাপিং কিবোর্ডস প্লাস্টিক এন্ড মেটাল পার্ট সার্ভিসেস সেন্টার্স, ঠিক আছে? আপনার হলো ইলেকট্রনিক গুডস লাইক কিবোর্ডস বা এই টাইপের প্রোডাক্ট গুলো আপনি এয়ার বাবল দিয়ে প্যাকেজ করবেন। এরপর সেলুলোজ ওয়ার্ডিং, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে একটা আপনারা দেখে নিবেন, হ্যাঁ এটা একটা আপনারা দেখে নিবেন, কারণ এখানে এই টেবিলে পুরোটুকুন দেওয়া আছে যে কি ধরনের প্রোডাক্ট আপনার কি ধরনের প্যাকেজিং ইউজ করবেন। এটা এখন আমি আর না বললাম, এটা আপনারা দেখলেই বুঝবেন, না বুঝলে বইটা দেখবেন অথবা গুগল করবেন। এরপর আসেন বার কোডিং, ঠিক আছে? বার কোডিংটা কি? বার কোডিংটা হলো গিয়ে খুব স্ট্যান্ডার্ডাইজ একটা প্রসেস যেটা আসলে ইউজড ইন অল দ্য ইন্ডাস্ট্রিজ, এবং সাপ্লাই চেইনে এটা খুবই ভালো, মানে খুব ইউজফুল। এবং বার কোডিংটা সবচেয়ে পপুলার করেছে ওয়ালমার্ট। তো ওয়ালমার্ট কিন্তু আসলে বার কোডিং ইয়ে করে নাই, ইনোভেট করে নাই, কিন্তু এটা এই গুডস এর মধ্যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এ প্যাকেজিং এ বার কোডিংটাকে পপুলার করেছে হলো ওয়ালমার্ট, ঠিক আছে? বার কোডিংটা কি? একটা কোডেড বার থাকে যেটা একটা রিডার দিয়ে, বারকোড রিডার দিয়ে রিড করার পরে আপনার ওইটা অটোমেটেড সফটওয়্যারে আপনার টোটাল ইনফরমেশন চলে আসে, লাইক আপনার ভেন্ডর কি, আপনার প্রোডাক্টের টাইপটা কি, আপনার কোথায় ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে? এটা এখন আমরা সবাই জানি, সবাই দেখি বিভিন্ন জায়গায়, আমাদের দেশ তো এখন সব জায়গায় আসলে বারকোডিংটা ইউজ হয়, ওয়ার্ল্ড ওয়াইড তো ইউজ হয়, ঠিক আছে? সো আজকে আসলে আমাদের লেসনটা এতটুকুই ছিল, প্যাকেজিং এন্ড ওয়্যার হাউসিং। সো ফার যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা আপনারা যদি কোনো ডিসকাশন করতে চান আপনারা করতে পারেন। ক্লাসগুলোতে আমরা একটু এখন একটু ইয়া করবো, এই যে ওয়েবক্যাম গুলো অন করি অল্প সময়ের জন্য। আর কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন? সবাই যদি ওয়েবক্যাম অফ করে রাখে তাহলে মনে হয় ক্লাসের ভিতরে কে কি করে কিছু বোঝা যায় না। এজন্য আপনি ওই আপনার একটু ডিসকাশনটা স্যার, এক্সামের ডিসকাশনটা একটু, আমার ডিসকাশনটার জন্যই সবাই আছে, আর না মনে থাকতে না কেউ নাকি? হ্যাঁ না স্যার, নট লাইক দ্যাট। স্লাইডটা কি দিতে পারি স্যার? স্লাইডটা দিয়ে দিন স্যার আমাদের। আপনারা স্লাইড, বই, এই ম্যাটেরিয়াল নিয়ে কি করবেন? পড়াশোনা না করলে অনেকে তো সময় পান না। যখন আমরা জিজ্ঞেস করি বলে যে স্যার সময় কোথায়, আমার যেই জব নিয়ে যে ব্যস্ত, তাহলে এই বড় বড় বই টই সব আমরা পাঠাই দিলাম, সমস্যা নাই, সফট কপি। কিন্তু আপনি যদি 2টা পেজ না পড়েন, আপনার যদি সময় না থাকে, তাহলে কিভাবে কি করবেন? জি অ্যাকচুয়ালি স্যার পড়া হচ্ছে না তা না, আজকের লেকচারটা এই মুহূর্তে পড়া হচ্ছে না, কিন্তু যেমন ফ্রাইডে বা স্যাটারডে যখন নাকি অফ টাইম গুলো পাওয়া হয় তখন ডেডিকেটেডলি পড়া হচ্ছে। আমি যেমন এতদিন তো পড়তে পারি নাই, লেকচার 1, 2, 3 রিসেন্টলি শেষ করলাম আবার, তখন তো জাস্ট শুনে গেছি, এখন হইলে আবার পড়তেছি। অনেক কিছু জানার আছে, যেমন এই লেকচারের মধ্যে ওয়্যার হাউসের যে ডাইমেনশন গুলা আলোচনা করা হলো, ডেফিনেটলি এটা নতুন জিনিস। হয়তো আমরা ওয়্যার হাউস মধ্যে কাজ করতেছি বা ওয়্যার হাউস দিয়ে শোনা হয়, কিন্তু ওইভাবে হাইট, ওয়েট এবং কমার্শিয়াল অ্যাসপেক্টে এই ধরনের আলোচনাগুলো হয় না। আমাদের আলোচনার ভিতরে শোনা হইলো, আমাদের আলোচনার ভিতরে ওয়্যার হাউসের এই জিনিসটা আসা দরকার যে কেন আমরা ওয়্যার হাউসটা শিখবো। ওয়্যার হাউস এই জন্য শিখবো, আপনার ক্যাপাসিটি যাই থাকুক, কিন্তু আপনার ইনভেন্টরির সাইজ যদি ছোট হয়, আপনি যদি সেটাকে বড় ধরনের ওয়্যার হাউস করেন, তাহলে আপনার কস্ট অনেকভাবে বেড়ে যায়। একটা হলো স্পেস কস্ট বেড়ে যায়, ম্যান পাওয়ার কস্ট বেড়ে যায়, আপনার ইনভেস্টমেন্ট কষ্ট বেড়ে যায়। একটা বড় ওয়্যার হাউস করতে গেলে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, ওইটাকে মেইনটেনেন্স কস্ট বেড়ে যাবে, ওইটার জন্য অনেক জায়গা যাবে, যেটার জন্য ভাড়ার একটা ব্যাপার। তারপরে আপনাকে যে খালি স্পেস গুলো পড়ে থাকবে, এইটা আপনি কোনো কাজ ইউজ করলেন, অথচ আপনি হয়তো এই যে ফাঁকা জায়গাটা, এটা যদি আপনি হিসাব নিকাশ করতেন তাহলে এইভাবে আনইউজড থাকতো না। আবার ওয়্যার হাউসের জ্ঞান না থাকার কারণে আপনার ইনভেন্টরি সাইজ বড়, আপনাকে ফিনিশ গুডস হোক অথবা র মেটেরিয়ালস হোক অথবা সেমি ফিনিশড হোক,
অথবা আপনাকে আমরা যেটা স্পেয়ার পার্টস এর জন্য আমাদের জায়গা লাগে, হ্যাঁ, তো এইগুলোর জন্য আমরা যে স্পেস গুলো নেই, এটা যদি কম হয় আর আমার যদি হিউজ পরিমাণ প্রোডাক্ট চলে আসে, আমি যদি রাখতে না পারি, তাহলে অনেক প্রোডাক্ট ড্যামেজ হয়ে যাবে। ইভেন আপনার ফিনিশ গুডসও তো ড্যামেজ হয়। তো ওয়্যার হাউসের জ্ঞানগুলো এই জন্য, একটা হলো ক্যালকুলেশন তো দরকার, আর্টিকুলেটিভ হওয়া দরকার ভেরি মাচ। আপনাকে এইগুলো টেকনিক্যাল জ্ঞান, ইভেন আপনার টেকনিক্যাল নলেজেবল লোক দিয়েও করা দরকার। যেমন আপনি ঠিক আছে মাপ টাপ সব ঠিক আছে, কিন্তু ওয়্যার হাউসের যেই ইন্টারনাল ভিতরের যে সাইডটা, এনার সাইডটা যেটা, ওইটার ভিতরে আপনি যদি ইয়া না হয়, প্লেস গুলো সুন্দর করে না করা, অর্থাৎ আপনি ফ্লোরে যদি আপনি কার্টুন রাখেন, তা কার্টুন ড্যাম পড়বে, কিন্তু ফ্লোরের উপরে কি কতটুকু হাইটে রাখবেন, বেশি হাইট হলে স্পেস নষ্ট হবে, কম হাইট হইলে কি ভালো হবে না খারাপ হবে, এবং সেটা কি দিয়ে হাইট বাড়াবেন, সেটা কোনটা কিভাবে করলে কস্ট কম, মানে অল্প অ্যারেঞ্জমেন্টে আপনি সুন্দরভাবে রাখবেন। ইভেন লম্বা সময় রাখলেও জিনিস নষ্ট হবে না, ড্যাম পড়বে না, ফলের সাথে লাগবে না। এই যে জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই এখানে কনসিডারেবল। এইগুলো আমরা তো একটা ওয়্যার হাউসের একটা বেসিক ধারণা পাইলাম, কিন্তু ওয়্যার হাউসটা কেন দরকার? একটা হলো ওয়ার্ল্ডে এখন এই যে আজকে আলোচনা হতেছিল ক্রস ডকটা কেন দরকার? ক্রস ডকটা এই জন্য দরকার যে আপনি যখন ইনভেন্টরি জিরো করবেন তখনই আপনি লাভের মুখ দেখবেন। ইনভেন্টরি রাখতে গেলেই আপনাকে এটার জন্য আপনার ইনভেস্টমেন্টের একটা ব্যাপার। আপনি যারা সবচেয়ে বেশি এখন মার্কেটে গেইন করতেছে, তারা হলো এখন অনেকটা জিরো ইনভেন্টরি, অর্থাৎ অর্ডার দিয়ে পাচ্ছেন, এই অর্ডারটা আপনার যেখান থেকে সোর্সিং করতে ওখান থেকে সরাসরি আসতেছে, এবং আপনি ওই যেই কার্গোতে হোক বা যেই লরিতে হোক অথবা যেই লজিস্টিকে হোক, ওখান থেকে আবার কাস্টমারের এন্ডে পাঠানোর জন্য আপনি জাস্ট আনলোড করেই লোড করতেছেন, যেখানে চলে যাবে, যেই জায়গায় যেই আইটেম চলে যাবে ওইটা। তো এখানে কি হয়, আর মাঝখানে আর আপনার এই ওয়্যার হাউসে রাখা লাগতেছে না। ওয়্যার হাউসে রাখতে গেলেই তো টাইম, ম্যান পাওয়ার, বিভিন্ন ধরনের কস্ট, মেইনটেনেন্স, অনেক কিছুর ব্যাপার, এবং এরপর ফাইন্যান্স কস্ট আছে, ইন্স্যুরেন্স কস্ট আছে, বিভিন্ন জিনিস। এই যে জিনিসগুলোই আসলে এখন সাপ্লাই চেইনে এত কম্পিটিটিভ মার্কেট, যে এই সময় যদি আমরা প্রত্যেকটা জায়গায় কস্ট সেভ করতে না পারি, প্রত্যেকটা পেনি বা প্রত্যেকটা পয়সা টাকা, তাহলে আমরা মার্কেটে কাস্টমারকে একদম বেস্ট প্রাইস কখনো দিতে পারবো না। যেমন আমরা ধরেন এই যে আজকে যে কোর্স করতেছি সাপ্লাই চেইনে, আমাদের এই কোর্সগুলো এত পপুলার কেন? আমাদের কোর্সগুলোর কস্ট কম কেন? এবং আমরা কিভাবে কস্ট কমায় করতেছি, এবং এর মধ্যে আমাদের কি গেইন হচ্ছে, এবং আমাদের এই কম্পিটিটর যারা, তারা কেন গেইন করতে পারতেছে না? এই যে স্ট্র্যাটেজি, এখানে একটা হিসাবের ব্যাপার, যে আমি বিভিন্ন ভাবে, যেমন আমার অফিস ভাড়া, বাংলাদেশে যত লোক অফিস ভাড়া দেয় তার চেয়ে মনে হয় আমারটা সবচেয়ে কম, কারণ আমার তো আসলে অফিস দিয়ে তো আর কারো, আমি সার্টিফিকেটে তো অফিস লেখা থাকবে, সার্টিফিকেটে থাকবে যেটা, এই সার্টিফিকেট ধারীকে অবশ্যই নলেজেবল হইতে হবে, এটার জন্য লাগবে ভালো টিচার, আমরা ভালো টিচার, এটার জন্য লাগবে কোর্স কারিকুলাম সুন্দর, সেটা দিই, এটার জন্য লাগবে বেশি থেকে বেশি ক্লাস, সেটা দিই, এর জন্য লাগবে প্রত্যেকটা সময় স্টুডেন্টদেরকে ডেভেলপ করতে থাকা কন্টিনিউয়াসলি, সেটা করি, এটার জন্য দরকার রিসার্চ, সেটা আমরা ব্যবস্থা করি, এটার জন্য দরকার ইন্টারন্যাশনালি যারা খুব পপুলার এই লাইনে, তাদেরকে আমরা এখানে অ্যাপ্লাই করি। আমরা কখনো অস্ট্রেলিয়া থেকে, কখনো কানাডা থেকে, কখনো মালয়েশিয়া থেকে, কখনো অন্য দেশ থেকে, আমেরিকা থেকে, কেন আমরা এই বিভিন্ন ধরনের টিচারদেরকে একত্রিত করি, তাদের কথাগুলো, গল্পগুলো কেন শোনাই, তারা এবং বিভিন্ন কোম্পানির লোকজনগুলো কেন এই যে আমাদের এখানে প্রেজেন্টেশন দিচ্ছে বা এখানে গ্রুপের মধ্যে আলোচনা করতেছে, এবং আমরা কেন এই স্টোরিগুলো শুনি এবং ফিডব্যাক দেই। এইগুলোর উদ্দেশ্য হলো যে আমরা একজনের স্টোরি থেকে আরেকজন যাতে বেনিফিট পায়, এবং এইগুলো থেকে অবশ্যই এবং আরেকজন কাজের স্পিরিটও বাড়ে, আগ্রহও বাড়ে, এবং শেখার, ওই যে আপনি যেখানে জয়েন করতেন, কথাগুলো থেকে আপনি শিখতে পারবেন না। ক্যারিয়ার তো একদিনে হয় না, ক্যারিয়ারের জন্য আপনাকে অবশ্যই খুব ডেডিকেটেড হইতে হবে, ক্যারিয়ার জন্য আপনার ভিতরে খুঁটা থাকতে হবে, ক্যারিয়ার জন্য আপনাকে রাইট ট্র্যাকে থাকতে হবে, ক্যারিয়ারের জন্য আপনাকে রাইট গোল সেট করতে হবে, ক্যারিয়ারের জন্য আপনাকে অবশ্যই ভালো নলেজেবল লোকের গাইডলাইন নিতে হবে, যারা ক্যারিয়ার ভালো প্ল্যানার, তাদের থেকে আইডিয়া নিতে হবে। কারণ আপনি যদি একটা রং ট্র্যাকে চান, আপনি উত্তরবঙ্গে যাবেন, রওনা দিলেন, চিটাগংয়ের বাসে উঠলেন, তো কোনোদিন পৌঁছতে পারবেন। একবার একটা ভুল হয়ে গেল, আপনাদের বয়স আর কত, আমাদের বয়স আর কত,
একটা ডিসিশন ভুল হলে অনেক পিছিয়ে যেতে হয়। আপনি দেখবেন অনেকে ইয়াং বয়সে সিইও হয় অনেক কোম্পানি, বাংলাদেশে অনেক আছে উদাহরণ, একজন দুইজন না, অনেক। আবার অনেকে দেখবেন যে 60 বছর বয়স, অনেক নলেজেবল, ঢাকা ইউনিভার্সিটি থেকে কোয়ালিফাইড লোকজন, অথচ সে এখনো হয়তো সিনিয়র ম্যানেজারও হয়নি। আমাদের দেখি আশপাশে এরকম, সে চলতেই পারে না, সে কিন্তু গ্রাজুয়েট ওখান থেকে। অত প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা ছেলে দেখা যায় ইয়াং, সে এইভাবে বিভিন্ন কোর্স করতেছেন, বিভিন্ন জায়গা থেকে গাইডলাইন নিচ্ছেন, বিভিন্ন জিনিস শিখতেছেন। সে কখন কোনটা আসছে, যে কখনো সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতেছেন, কখনো সে ব্লক চেইন শিখতেছেন, কখনো সে লিন সিক্স সিগমা শিখতেছেন, কখনো সে সাপ্লাই চেইন, কখনো সে ইংলিশ ডেভেলপ করতেছেন, কখনো সে টেকনোলজি ডেভেলপ করতেছেন, কখনো সে ইআরপির উপরে এই ট্রেনিং নিচ্ছেন, কখনো সে ভালো একটা নেটওয়ার্ক ডেভেলপ করছেন, গ্রুপ সেট করতেছেন। এবং ইন্টারন্যাশনালি যারা বিভিন্ন জায়গায় তারা মানে সাইন করতেছে, তাদের সংস্পর্শে যাচ্ছেন, তাদের স্টোরি নিচ্ছেন, তাদের থেকে মোটিভেশন নিচ্ছেন। এইগুলো আসলে একটা ব্যাপক একটা পরিস্থিতি দরকার, একটা মনের ভিতরে দরকার। আমি আজকেও আমার কানাডার সাথে মিটিং চলতেছিল, কানাডিয়ান আমার একজন বলতেছিলেন যে কানাডায় অনেক লোকই আছে কিন্তু সবাই কিন্তু সাইন করে নাই। বাংলাদেশেও অনেক স্টুডেন্টরাই আছে, সবাই কিন্তু কারণটা হলো আপনার ভিতরে যদি পাওয়ার না থাকে, আপনি যদি মানুষের জন্য ইম্পর্টেন্ট না হন, ইউজফুল না হন, তো আপনি কিন্তু সার্ভাইভ করতে নিজেও পারবেন না, কাউকে সার্ভাইভালের যে সাস্টেইনেবিলিটির জন্য আপনি কাউকে সাপোর্টও দিতে পারবেন না। তো যাই হোক, আমাদের এক্সামে চলে আসে। এক্সামের ব্যাপারটা যেটা বলতেছিলাম সেটা হলো এক্সাম খুব সিম্পল, বেসিক জিনিসটা যদি থাকে। সুনীল চোপড়ার বইটা তো একদম আমরা মেইনলি ক্লাসগুলো পুরো পেজ টু পেজ পড়াই, এটা তো জানেন, কিন্তু এখানে খুব টাফ যে জিনিসগুলো এগুলো আমরা দেই না, দেই থিওরিটা যেটা একদম বেসিক ইকুয়েশন গুলো দেই। সে ফর এক্সাম্পল আমরা ধরেন অ্যাকাউন্টিং এ একটা ইকুয়েশন আছে কি, যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল ধরেন, অথবা শেয়ার হোল্ডিংস লাইক দ্যাট। তো এখন এটা একটা ইকুয়েশন, এখন এটা একটু উল্টা পাল্টা করে দিলাম, তো আপনি যদি সঠিক জানেন তাহলে সঠিকটা আপনি টিক মার্ক দিবেন। এরকম কিছু বেসিক জিনিস। সাপ্লাই চেইন মানে কি, এরকম একটা ডেফিনেশন আসবে। সাপ্লাই চেইনটা টোটাল অপারেশনের কোন কোন উইংস গুলোকে বা সাইড ইয়াগুলোকে এখানে কানেক্ট করে। তো এই যে বেসিক জিনিসটা সাপ্লাই চেইন মানে কি, তো এইভাবে ইনভেন্টরিটাই হোক বা আপনার ওয়্যার হাউস ম্যানেজমেন্টই হোক বা যেগুলো হোক, বেসিক যে প্রত্যেকটা চ্যাপ্টারেই সাস্টেইনেবিলিটিটা কি, এটার একটা বেসিক জিনিস। আপনার এই জন্য চ্যাপ্টারে অন্তপক্ষে 3-4টা পেজ যদি আপনি সুন্দর করে পারেন, আই থিঙ্ক ইউ আর কোয়ালিফাইড। আর আপনারা এটুকু মনে রাখেন, আপনারা তো কিছু এখানে শিখতেছেন। বাংলাদেশে এখনো যে অনলাইনে যত ক্লাস হয়, ফিজিক্যাল ক্লাসও হয়, আই নো ভেরি ওয়েল। বাংলাদেশ খুব একটা বড় দেশ না, যারা বিভিন্ন ট্রেনার আর এদের ম্যাক্সিমামের সাথে আমার কম বেশি চেনা জানা পরিচয় আছে। তো এই জন্য বলবো যে কোথায় কি হচ্ছে এটা আমরা মার্কেট, এটা অ্যানালাইসিস করতে হয় ফর আওয়ার সার্ভাইভাল। কারণ আমি যদি কম্পিউটারকে বা মার্কেটকে অ্যানালাইসিস না করি, তাহলে আমার যে কি প্রবলেম বা কি ইমপ্রুভমেন্ট দরকার, কি ধরনের সমস্যা আমি আছি, এটা তো আমি ট্রেস করতে পারবো না, রিকগনাইজ করতে পারবো না, এবং অ্যাকশন নিতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা এটা করে থাকি। যেমন আমাদের ক্লাসগুলোতে দেখবেন আমি প্রায় থাকি, আমি না থাকলেও চলে, বাট দিস ইজ মাই কন্ট্রোল। ইফ মাই operation is not in my control, who will control it? কারণ আমি একজনকে 1 লক্ষ টাকা বেতন দিলাম, সে এটাকে অপারেশন করলো, সে ফাঁকি দিল, কিন্তু তার তো ক্ষতি হবে না, সে হয়তো এটা ফাঁকি দিয়ে এক সময় এটাকে ড্যামেজ করে চলে গেল, কিন্তু আমার যে স্বপ্ন, ড্রিম, দ্যাট উইল বি রুইন্ড, আই থিঙ্ক শাটার ডাউন, সেটা ধ্বংস হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি করি এটাকে অপারেট, কারণ আলটিমেটলি আই নিড টু মেক ইউ কোয়ালিফাইড, সাকসেসফুল, এলিজিবল, নলেজেবল বলি। কারণ আপনাকে যদি আমরা পাওয়ারফুল না করতে পারি, দ্যাট ইজ আওয়ার স্ট্রেংথ আর কি। আমরা এই ব্যাপারে খুব স্ট্রং ভূমিকা পালন করি, যে আমাদের এখানে যারা বিভিন্ন, দেখবেন এই কথাটা আমি প্রতিদিন বলি, যে ফরিদ আছে এখানে, আমার মনে হয় শুনছে অনেকবার, এবং অনেকেই আছে, যেটা ইকবাল হোসেন টিপুও শুনছেন মনে হয়, যে আনলিমিটেড ক্লাস, মাসুদ রানাও জানেন আনলিমিটেড ক্লাস মানেটা হলো একটাই, end of the day I would like to see you that you are really confident enough, having enough knowledge, এবং এটাই যে নলেজ গুলো যদি গেদার করে আপনি এনজয় করেন, দেন ইউ উইল আরো কি করবেন, আরো ফ্রি ক্লাসগুলো করতে মন চাইবে।
মানুষ দেখবেন ওই সমস্ত স্টুডেন্ট বই পড়ে যারা বই পড়ে আসলে বুঝতে পারে। বই কোনো যেমন আজকের পেজেও দেখবেন অনেক টপিক বোঝা যায় না, এটা দেখবেন বিরক্ত লাগবে। আমরা যখন বলি আচ্ছা এটা স্কেপ করে এটা পড়ে নিব না, তখন আপনারা বলেন ঠিক আছে এটা ভালোই করছে, কারণ দ্যাট ইজ নট ভেরি মাচ গুড এনাফ টু আন্ডারস্ট্যান্ড। এই জন্য বুঝলে ভালো লাগলে তখন ওইগুলো রিপিট করা, ওইটার মধ্যে ইনভলভ হওয়া, এটা শেখা ভালো লাগে। এই জন্য দেখবেন আমাদের ক্লাসগুলোতে অনেকে কিন্তু যখনই আমরা নোটিফাই করি অনেকেই জয়েন করে, একটা কারণে হইতে পারে এখানে 2-4টা কথা আমার ভালো লাগবে টোটাল সেশন নামে, অসুবিধা কি? কারণ আপনারা যে ব্যস্ত থাকেন, আজকে তো ওয়ার্কিং ডে, এমন না যে ফ্রাইডে টুডে, সো স্টিল ইউ আর হিয়ার। সো ওয়াই? বিকজ you thought that I will get something else from this class, এবং that can help my career anyway. কারণটা হলো যে এটা যে কোনো জিনিস, যে কোনো একটা, প্রত্যেকটা ক্লাস থেকে কোনো না কোনো একটা পজিটিভ জিনিস পাবেন আপনি, কথাবার্তার ভিতরে কিছু একটা জিনিস মোটিভেশনাল পাবেন। আমরা মাঝে মাঝে লিডারশিপ নিয়ে কথা বলি, যত প্রোগ্রামই করি, যে বললাম যে লিডারশিপ নিয়ে কথা এই জন্য বলি যে আসলে লিডারশিপটা এই জন্যই দরকার, এটার উপরে দেখবেন হিউজ সেশন হয়, কিন্তু আসলে এখানে এটার ভিতরে গোপন রহস্যটা কি, লিডারশিপের মেইন তথ্যটা কি, এটা কি? মেইন হলো যে আপনি সেলফিশ হইতে পারবেন না, আপনি মানুষকে হেল্প মাইন্ডেড হবেন, একজনের খারাপ ব্যবহার করলে ভালো ব্যবহার করবেন, রাগ আসলে একটু কন্ট্রোল করবেন, এবং যখনই আশপাশে কাউকে একটু দেখবেন তার নিডটা ফুলফিল করবেন। কেউ চাওয়া দরকার নেই, আপনি যদি দেখেন যে আশেপাশে অনেকের নিড এটা, they didn't say me but I realized then I should help that guy. এটা যদি একটু ট্রাই করেন, হেল্প করেন, স্যার আপনি কথার কথা, আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টের একজনের একটা নিড আপনি ফিল করলেন, আপনি যদি একটু তাকে একটু কোনোভাবে একটা ওয়ে বাইরে বের করে দেন, মানে সে চিরকৃতজ্ঞ থাকবে। একটা নতুন জয়েন করছে, সে মার্কেট ওখানে আনইজি ফিল করতেছে, তাকে যদি আপনি একটু সাপোর্ট দেন, 2 বছর পরে সে ওখানেতে পার্মানেন্ট হয়ে গেল, সে মনে রাখবে যে ওই সময় আমার ওই স্যার হেল্প করছিল, ওই ফ্রেন্ড হেল্প করছিল, অমুকে হেল্প করছিল। এইগুলো এক সময় আপনার ওই লিডারশিপে হেল্প করে। তার মানে ওই ফ্যাক্টরিতে, ওই কোম্পানিতে, ওই কর্পোরেটে, ওই হেড অফিসে একজন খুব পপুলার, ওই ব্যক্তি কেন পপুলার হলো দেখবেন খবর নিয়ে, আসলে সে নিজের স্বার্থ নিয়ে সবসময় না, তার নিজের সাথে ওইটাই যে সবাইকে কিভাবে আমি কিছুটা কোনো না কোনো ভাবে বেনিফিট পৌঁছাতে পারি, যে কোনো ওয়েতে। কে কি বললো সেটা না, কে এমনকি কেউ দেখলো না, আমি একজন হেল্প করলাম, কেউ জানলো না, দ্যাট ইজ নট এ কনসার্ন ফর মি, ওইটাও চিন্তা করা যাবে না। মানে এখানে কোন রকম নিজের কোনো বেনিফিট নেই, বেনিফিট একটাই, while you will just give that guy benefit, ওইটাই আপনাকে অটোমেটিক্যালি আপনার লেভেলটাকে অনেক উপরে নিয়ে যাবে। এটা যেন সাক্ষী সাবত দরকার নেই, রিটার্ন দরকার নেই ইনস্ট্যান্ট, কারণ এইগুলো খুঁজতে গিয়ে আমাদের প্রবলেম পড়ে। ওই লিডারশিপ ট্রেনিং নিয়ে লাভ নাই, ট্রেনিং নিলাম, ভালো কিছু জানলাম, ওখানে কি স্টেপ বাই স্টেপ কিছু কিওয়ার্ডস গুলো আলোচনা করে দিল, ক্যারেক্টার গুলো আলোচনা করলো, এই ক্যারেক্টার গুলো আমি ধরবো, কিন্তু আমি কি করলাম না যে তাদের সাথে তাদেরকে এই যে স্বার্থ খুঁজলাম, যে আমার উপকার হয় কিনা, অমুকে মনে রাখবে কিনা, সে আমার পক্ষে কিনা, সে অমুকের পক্ষের কিনা, এইগুলো হিসাব করলে আপনার এই সমস্ত ট্রেনিং কোনো কাজে লাগবে না। আপনারা অনেক সময় দেখবেন অনেক ট্রেনিং করার লোক অনেক সময় সাস্টেইন করে না, সার্ভাইভ করে না, কারণটা কি? এত কিছু জানে, এত কোর্স করে, এত নলেজেবল, বাট রিয়েল হিরো হয় না, প্রকৃত লিডারশিপের যে লিডার এটা হতে পারে না। আলটিমেটলি হলো আপনি তো আপনার কাজ তো আপনি সব সুন্দর করে করবেনই, এখান থেকে এক্সট্রা একটা সময় বের করে সবাইকে হেল্প করবে, এমডি চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে, যে আসুক যখন যেটা নিয়ে আসুক। আপনার ক্লান্ত লাগলো, একটা চেষ্টা করো, একজন একটা জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন কিনা এটা, আপনি যদি জানা থাকে আপনি একটু সময় না একটু কষ্ট করে বলেন, ক্লান্ত অবস্থায় দেখবেন এটা অ্যাপ্রিসিয়েটেড হবে। যে হোক, এই যে এইভাবেই জাস্ট ওই অফিসগুলোর সবাই, এখানে কাউকে ইগনোর করবেন। অনেক সময় আছে সবাইকে আমি একটু হেল্প করি, একজন পিয়নকে অনেক সময় ইগনোর করি, এটার কারণে কি হয় জানেন, অন্যরাও অনেক সময় ডিসকারেজড হয়, না সে তো আমাদের সাথে ভালো ব্যবহার কিন্তু এই ছেলেটার সাথে কেন খারাপ ব্যবহার, এটাও এক সময় আপনার জন্য ক্ষতিকারক। তো এগুলো আমরা যখন এই যে কাজগুলো করি, আমাদের সবারই কম বেশি ভুল ত্রুটি হয়, ওইগুলো আমরা আবার রিকগনাইজ করার চেষ্টা করি, করে আবার ওটার জন্য আমরা নিজেরা আবার কারেক্ট হই পরের দিন থেকে।
রেগুলার বেসিস, দেখবেন যে দ্যাটস ভেরি গুড টু হ্যাভ দ্য অল ইউর আই থিঙ্ক সারাউন্ডিংস আন্ডার ইউর কন্ট্রোল, অথবা দে উইল রেসপেক্ট। আচ্ছা, তো আজকে আমরা যেটা বলতেছিলাম এক্সাম নিয়ে, সেটা হলো এক্সাম হলো সুনীল চোপড়ার চ্যাপ্টার 1 থেকে 17টা চ্যাপ্টার। এটার থিওরিটাই মেইনলি আমরা আপনাদেরকে বলি যে থিওরিটা একটু দেখে নেবেন। অঙ্কগুলো আমরা খুব ভালো করে করাই সলভারের মাধ্যমে, যদিও এটা প্রফেশনালি কাজে লাগে, বাট এক্সামে আমরা এটা এখনো দিচ্ছি না। এটা আসবে নতুন নেক্সট ব্যাচ থেকে, হয়তো বা পরবর্তী ব্যাচগুলোতে আসবে, ওটা আমরা জানাবো। আসলে আপাতত এখন এটা নিয়ে বেশি কনসার্ন হওয়ার দরকার নেই। একদম সিম্পল, পাস করা খুবই সহজ, বেসিক থাকলে। বেসিক না থাকলে কিন্তু আপনি পাস করতে পারবেন না। একদম মানে ফাঁকি দিয়ে হবে না, একদম ফাঁকি দিয়ে হবে না, বাট একটু পড়াশোনা করলে, বইটা দেখলে ফাঁকে যে আপনি তার প্রিন্ট আউট বের করে নিন, অথবা স্লাইড গুলো মোবাইলে আছে, স্মার্টফোন সবার হাতে আছে, একটু দেখে মাঝে মাঝে গাড়িতে যাতায়াতের পথে দেখেন, বাসায় 1 ঘন্টা আধা ঘন্টা দেখেন, বাস মোটামুটি একটু রিভাইজ দিয়ে পরীক্ষা দেন। এরপর আরেকটা জিনিস গুড নিউজ জানা রাখি, কোনো সমস্যা হলে জাস্ট কন্টাক্ট নিয়ে স্পেশাল কেউ যদি। স্যার সুনীল চোপড়ার অধ্যায়গুলো কত থেকে কত স্যার? 1 to 17 অ্যাট লিস্ট আপনি একটু দেখার চেষ্টা করেন, ঠিক আছে? মেইনলি থিওরি গুলো আর কি, বেসিক জিনিসগুলো, কারণ অনেক ম্যাথমেটিক্যাল, অনেক কেস স্টাডি, এইগুলো আপনি সময় পেলে পারেন, বাট ওইটা এক্সামের জন্য থাকবে না। মানে এটুকু আপনাদেরকে একটু টেনশন ফ্রি করে দিলাম, কারণ ওইগুলো কেউ পড়েও না খালি, আর ওইটা দরকারও নাই। আর প্র্যাকটিক্যাল কেস স্টাডি তো আমরা ক্লাসে আলোচনা করি, আপনারা এমনি সময় পেলে পড়বেন, সময় সুযোগ পেলে দরকার আছে। আর আমাদের এখানে সুবিধা হলো আপনি এই কোর্স গুলো শেষ করার পর আবার রিপিট করবেন, সার্টিফাইড হওয়ার পরও আপনি আবার নতুন একটা ব্যাচে রিকোয়েস্ট করে আবার ঢুকে এটার সাথে ক্লাসগুলো চালায় যাবেন। কারণ এখানে অনেকেই আছেন এরকম যারা আমরা কোনো চার্জ নেই না, কোনো পেমেন্ট নেই না, জাস্ট আপনি একবার ভর্তি হচ্ছেন, তো এরপরে ওই কোর্সটাই লাগে আপনি 1-2 বছর করেন, কোনো ফি নাই। এটা শুধুমাত্র ফর ইউর বেটারমেন্ট, ফর ইউর ডেভেলপমেন্ট। আর আপনার ডেভেলপমেন্টটাই আমাদের খুব বেশি জরুরি। স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন, তানভীর খান চৌধুরী। স্যার এই আমাদের সার্টিফিকেশনটার কি কোনো মেয়াদ বেস নাকি? না, আমাদের কোনো সার্টিফিকেটে বিআইএসসিএম যাদের সাথে কোলাবোরেশন বা বিএসএম এর নিজস্ব কোনো সার্টিফিকেটে কোনো মেয়াদ থাকবে না, কোনো রিনিউ না, কোনো পলিসি এখন পর্যন্ত আমাদের নাই। অতীতে ছিল না, এখনো নাই। ইন ফিউচার হয় কিনা, ওই ধরনের কোনো ব্যবসায় আমরা যাব কিনা বা কি, ওইটা আমরা ইন ফিউচার যদি কোনো সিদ্ধান্ত জানাবো, কিন্তু এখন পর্যন্ত আমাদের এরকম কোনো পলিসি নেই, তবে সম্ভাবনাও নাই আমার মনে হয়। আলহামদুলিল্লাহ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কারণ ওইটা একটা ব্যবসা আর কি, অনেকেই 1 লাখ 1.5 লাখ টাকা সিএসসিএম করে, সেটার আবার রিনিউ করতে হয় 2 বছর 3 বছর পরে, এরপরে কতগুলো টাকাও দিতে হয়, অথচ ভালো মাপের টিচারও ওখানে ইয়া করা হয় না। তাদের অনেকেই আমার এখানে কোর্স করছে অলরেডি, আমি আকিজের পাইছি, আরো তারপরে এনার্জি ব্যাকের পাইছি, যারা ওখানে করে পরে আবার আমার এখানে এসে করছে। তো বিভিন্ন কোম্পানিতে এরকম অবস্থা। যাই হোক, আরো অনেকে মনে করে যে প্রেস্টিজ ওখানে করে ফেলছে, তাদের একটা ওখানে গ্রুপ আছে, তারা ওইটা আত্মহত্যা ভোগে আর কি। কিন্তু আসলে শেখা দরকার, এবং আপনি দেখবেন নলেজের দিক থেকে যদি আপনি আগায় না থাকতে পারেন, আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে পারবেন। আমাদের এখানে আমরা ওইটা চাচ্ছি যে আপনার অন্তত বাংলাদেশের একটা সাপ্লাই চেইন কমিউনিটি ডেভেলপ হবে, যাতে আন্তর্জাতিক মার্কেটগুলোতে তারা ডমিনেট করতে পারে, কাজ করতে পারে। বাইরে চলে গেলে সেখানে গিয়ে যেন আপনি জবে ভালো করতে পারেন। আপনি যে কোনো জায়গায় গেলে ডকুমেন্ট সাবমিট করার পর কোথাও বলবেন না ডকুমেন্ট কে দিছে, আগে ডকুমেন্ট সাবমিট করার পরে আপনাকে জাস্ট ইন্টারভিউ নেওয়া হবে, আপনার নলেজ চেক করা হবে। আপনি যদি প্রুফ করতে পারেন যে আপনি খুব ভালো জানেন, তখন ওই ডকুমেন্টটা ভ্যালুয়েবল হবে। অনেকে চিন্তা করে স্যার কোন ইউনিভার্সিটি, হার্ভার্ড থেকে আমরা সার্টিফিকেট পেলেই লাভ কি? ইফ ইউ আর নট এবল টু জাস্ট কনভে ইউর বোর্ড, কনভিন্স আওয়ার বোর্ড, অথবা কনভে দ্য মেসেজ টু ইউর বোর্ড, কোনো লাভ নাই। আপনি যত আপনি অক্সফোর্ড থেকে পাস করেন, কিন্তু আপনি ইন্টারভিউতে রাখলো, আপনি কিছুই বলতে পারলেন। অথবা বাংলাদেশ থেকেই যান, কানাডায় গেলেন কোনো কারণে, ওখানে আপনাকে জাস্ট কোনো কারণে সিভি পছন্দ হয়েছে, ডাকছে, আপনি কথা বলার পরে এরপরে দেখেন কি আমার এক ফ্রেন্ড অল্প কিছুদিন আগে গেছে, জাস্ট সে এই সাপ্লাই চেইনে ওখানে একটা কোর্সও করছে, এখন সে মালিক তাকে স্পেশাল একটা ফ্যাসিলিটি দিচ্ছে, এবং সে এখানে সিনিয়র হয়ে গেছে, জাস্ট মনে হয় 2 বছর হয়েছে। তো সাপ্লাই চেইনের ইনভেন্টরি ম্যানেজমেন্টের হিউজ ডিমান্ড,
কানাডায় আপনার এই সাপ্লাই চেইনের ইয়াগুলোতে ইনভেন্টরি শর্টেজ থাকে, মেইনলি স্ট্যান্ডার্ড শর্টেজ হলো 2%, কিন্তু অন এভারেজ আমরা দেখছি 6 to 8% শর্টেজ থাকে। এটা ব্যবসার জন্য মারাত্মক ক্ষতিকর। শর্টেজটা কি? অর্থাৎ প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি যদি না থাকে, এসকিউ যদি অ্যাভেলেবল না থাকে, কাস্টমার একটা পায় আরেকটা পায় না। আমরা ওষুধের দোকানে যাই দেখেন, আমরা এক ওষুধ পাই, এই প্রেসক্রিপশন দিলে আরেকটা পাই না। তখন কি করেন? তখন অনেক সময় যা বাড়ির কাছেরটা যা না গিয়া দূরে একটা রিক্সা নিয়ে টান দিয়ে যান। এটা হয় কিনা? হয় স্যার, যে খালি গিয়ে লাভ নাই, মানে বিশেষ করে এলাকাতে বেশি হয় স্যার, এলাকাতে বেশি হয়। ঢাকাতে কম। আর এই করোনার সময় তো আপনার ওই অনেক ওষুধ পাবেনই না, তো লাস্টে কি করে খালি যেখানে ডাক্তার দেখেন ওখান থেকে নিয়ে আসতে হয়, দাম যদি ডাবল হয় কিছু করার নেই, কারণ এই ওষুধ তো আপনি গিয়ে পাবেন না। অর্থাৎ অ্যাভেলেবিলিটির একটা ইম্পর্টেন্ট ইস্যু, এইগুলোর কারণে ব্যবসা খারাপ হয়ে যায়। তো বড় বড় সুপার শপগুলো কানাডায় তো সবই ওই টাইপের বড় বড় চেইন শপ, ওয়ালমার্ট বা অন্যান্য যে বিজনেস ইয়াগুলো। তো এখন ওখানে বড় বিশাল শপিং, কিন্তু তাদের দেখা যায় যে তাদের অনেক প্রোডাক্টের অ্যাভেলেবল নাই। এটার জন্য ওরা এটা আবার কিভাবে বের করে? যারা এই সাপ্লাই চেইন বোঝে, যারা অ্যানালাইসিস বোঝে, তারা আবার বের করতে পারে। তো এদের স্যালারিও হাই, এদের ডিমান্ডও হাই। এই জন্য এগুলো এখন, এবং সেলসের জন্য এটা সাপ্লাই চেইন খুব জরুরি। এই জন্য দেখবেন যে যত প্রফেসর বাংলা ওয়ার্ল্ডে দেখি আমি, বেশিরভাগ মার্কেটিং এর প্রফেসর দিই সাপ্লাই চেইনের প্রফেসর মার্কেটিং এর প্রফেসর, এর সাথে খুব ক্লোজ রিলেশন। এর কারণটা হলো যে আপনি মার্কেটে যদি কাস্টমারের খালি অর্ডার তো কাটাই যায়, যে আমি আগামীকালকে প্রোডাক্ট দেবো, নেন। আরেকজনে বলে হ্যাঁ আগামীকালে বিকালে, একজনের দুপুরে, সকালে। কিন্তু যখন আপনি আপনার ডিপোতে ফোন দিলেন, বললে সরি, বললো স্যার এটা তো নাই, ওইটা নাই, এটা নাই, তাহলে কি হবে? এই মার্কেটিং পিপল তো নেক্সট টাইমে যাইতেই পারবে না কাস্টমার। তার মানে সে ইন্টারনালি তার ওয়্যার হাউসে বা তার ইনভেন্টরিতে, তার ব্যাক সাইডে অ্যাভেলেবল আছে কিনা এটা খুব ইয়ার থাকা। এই জন্য এখন তো মোবাইলে দেখেন অনেক কোম্পানি চেক করে পরে অর্ডার কাটে, যে আবার দেখি আমার সফটওয়্যারে কি বলে, আপডেট থাকে, জাস্ট স্টকে কোনটা কি আছে, কয় পিস আছে, কয়টা অর্ডার কাটতে পারবো ম্যাক্সিমাম। এই জন্য এই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই যে এরকম না, এইগুলো আপনার শেখা দরকার নেই। আজকে আপনি যেখানে চাকরি করেন, কোম্পানিতে তো প্রত্যেকটা কোম্পানি এখন যারা একটু সিনসিয়ার, তারা কিন্তু সকালবেলা 10টা একটা মিটিং কল করে। ইউনিভার্সিটি হোক, গার্মেন্টস হোক, বা যে কোনো একটা ইন্ডাস্ট্রি, যেই টাইপের ইন্ডাস্ট্রি হোক, তারা মোটামুটি অফিসের দিনে সকালবেলা একটা মিটিং করে। উদ্দেশ্যটা কি? মিটিং করার উদ্দেশ্যটা হলো যাতে যার যে ডিপার্টমেন্টের, এটার সাথে কোঅর্ডিনেশন করা, যার যে ডিপার্টমেন্টের যে রিকোয়ারমেন্ট, এগুলো এখানে বলবে, একটা হেল্প করবে, এবং মোটামুটি এন্ড অফ দ্য ডে যেটা হবে যে সুন্দর একটা অপারেশন হবে। কেউ ব্লেম না করতে পারে, স্যার ফাইন্যান্সে টাকা দেয়নি, এই জন্য সেলসে কি বলে পারচেজ বলতেছে কিনতে পারিনি। মার্কেটিং বলে স্যার মাল নাই দেখে আমি মাল দিতে পারলাম না, এটা হইলো? স্যার জিজ্ঞাসা করছে কি হইলো, কি কারণে মাল নাই, জিজ্ঞাসা করছে পারচেজ বলে টাকা দেয়নি। কে দেয় নাই? ফাইন্যান্সে জিজ্ঞাসা করছে ফাইন্যান্সকে টাকা দেয়নি কেন? ও অ্যাকাউন্টস জিজ্ঞাসা করে অ্যাকাউন্ট দেওয়া নেই কেন? বলে ফাইন্যান্স ব্যাংকে থেকে লোন স্যাংশন করতে দেরি হয়েছে ভাই, এই সেই, অথবা একটা কিছু আগডুম বাগডুম বল, উনি আবার আরেক ডিপার্টমেন্টে বলবে। এই যে একটা এইগুলো কাদা ছুড়াছুড়ি, এইগুলো করে তার ব্যবসা টেকা যায় না। তখন কি করতে হয়? এই জন্য মিটিং গুলো হয়, কোঅর্ডিনেশন থেকে এগুলো। তো এই যে মিটিং গুলোতে এখন যদি সবাই কম বেশি ওভারঅল ব্যবসায়িক নলেজ না থাকে, ওখানে শেয়ার করবে কিভাবে? কারণ ওই মিটিং এ বসছে ফাইন্যান্স সাপ্লাই চেনের কথা শুনে বলে এটা আবার কি জিনিস, সাপ্লাই চেন বলতে যে ফাইন্যান্সার ওইটা আবার কি জিনিস, তাহলে তো ওখানে তো শেয়ারই করতে পারবে না। আপনারা বুঝতেছেন কিনা যে কেন ওভারঅল অপারেশনটা সমস্ত লোকেরই জানা দরকার, আপনি যেই ডিপার্টমেন্টে চাকরি করেন। সিনিয়র হইতে গেলেও তো আপনার এই নলেজ লাগবে। আপনি ধরেন কথার কথা এক সময় জিএম হইলেন, তো একটা জিএম হয়ে জিএম অপারেশন হইলেন। এই যে জিএম অপারেশনটা কোন লোককে বানানো হবে? যে 5টা ডিপার্টমেন্টে কন্ট্রোল করতে পারে। তো এখন ওই জায়গায় না গেলে তো 2 লাখ টাকা বেতনও পাবেন না, অথবা 50,000 1 লাখ দিয়ে চলা যায় না। তাহলে ওইটা যাওয়ার জন্য তো ওই ধরনের স্কিলও তো নাই আপনার। ওটা তো বুঝতেছেন না যে বিজনেস কিভাবে কন্ট্রোল করে। একটা কোম্পানি কন্ট্রোল করতে পারে না, গ্রুপ অফ কোম্পানিতে কিভাবে জয়েন করবে? গ্রুপ অফ কোম্পানির হোল অপারেশনটা কিভাবে দেখবে? সো দ্যাট ইজ ওয়াই আর কি এই কোর্সগুলো, এই শেখাগুলো, এই আলোচনাগুলো খুব জরুরি। এম আই রাইট অর রং? কি বলেন আপনারা, নাকি শুনতেছেন না? Yes, sir. Right, sir. রাইট স্যার।
নাকি আপনাদের অনেক রাত হয়ে গেছে মনে হয়? আমরা মনে হয় যে হ্যাঁ শুনতেছি স্যার আপনার কথা। হ্যাঁ স্যার শুনতেছি। রাতটা বেশি হয়ে গেছে, মানে সকালবেলা উঠে আবার নামাজ পড়তে হয় তো। হ্যাঁ, তাহলে আমরা এই বন্ধ আর কি। আচ্ছা আমি একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে, আপনারা যারা এখানে আছেন, যদি এটা না থাকে আমাদের সেশন যদি ভালো লাগে, আচ্ছা আছে মনে হয় না এখনো আমাদের ফারজানা তো এখনো আছে বোধহয়। ফারজানা আপনি চাইলে করতে পারেন, আমাকে হোস্ট করে দিয়ে আপনি লিভ করতে পারেন, যেহেতু আপনার বাচ্চা আছে। আচ্ছা আমাদের আমি একটা আপনাদের চ্যাট বক্সে একটা লিংক দিই, এটা আপনারা এখানে আজকে একটু সময় যদি পান 1 মিনিটের জন্য যাবেন, আমাদের একটা ফিডব্যাক দিবেন। জাস্ট 1 লাইন, একটা সেন্টেন্স লিখলে হবে, 1 সেন্টেন্স, কিন্তু মেনশন করবেন আপনার নাম, ডেজিগনেশন এবং কোম্পানি যেই দেন আর কি, থাকলে ওইটা কি হয় আমাদের রেকর্ডে থাকে, তো আমি চেক করবো আর কি। বুঝতে পারছেন? আমি একটা লিংক দিলাম এখানে, আপনি গিয়ে এরপরে এটার মধ্যে যেটা পাবেন সেটা হলো যে এই লিংকে যাওয়ার পরে আপনি আমাদের রিভিউটা একটু রিভিউ করে রিকমেন্ড করবেন, রিভিউতে গিয়ে রিকমেন্ড। লিংকটা পাওয়া গেছে দেখেন তো, সবাইকে দিতে পারিনি মনে হয় নাকি? স্যার এখন আসেনি স্যার। ও সবাইকে যায় নাই, ওটা বোধহয় ইন্ডিভিজুয়ালি কারো এভরিওয়ান দিলে পাবে। হ্যাঁ এভরিওয়ানে দিচ্ছি এখন আবার। তা আমরা আর এক্সাম নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আমি আপনাদের সাথে আছি, অসুবিধা নেই, কোনো সমস্যা থাকলে আমি কনসিডার করব, কিন্তু পড়াশোনা করতে হবে আর কি। ইনশাআল্লাহ দেখি 25 তারিখের পরে এক্সামে অ্যাটেন্ড করব ইনশাআল্লাহ। স্যার স্যাম্পল কোশ্চেন যেটা দিয়েছেন এটা পুরোটা সলভ করছি স্যার, কোনো উপকার হবে কি? উপকার পাবো? ওখানে কিছু কমন পাবে মনে হয়, শিওর। আচ্ছা আচ্ছা, আর কিছু সাজেশন দেওয়া যায় স্যার? সাজেশন সমস্যা হবে না অরিজিনালি, কারণটা হলো খুব সিম্পল, কোশ্চেন খুব টাফ না। আমি চেক করি তো কোশ্চেন গুলো খুব সিম্পল। এরপরেও যদি কারো করেন, আচ্ছা এবার গেছে তো আপনাদের লিঙ্কটা জি স্যার জি স্যার পেজ আর কি, ওখানে গিয়ে আমি আপনাদের প্রত্যেককে তো চিনি না, একটা রিকমেন্ড করে জাস্ট আপনার নাম, ডেজিগনেশনটার কোম্পানি, দেখবেন অনেকে আছে অলরেডি আমাদের প্রতিষ্ঠানে। তো আমাদের তো আপনারা প্রশংসা করেন, কিন্তু অ্যাটলিস্ট ওটা দিলে হয় কি যে পেজের ভ্যালুটাও বাড়ে, আর আপনার মতো অনেকেই আমাদের সম্পর্কে জানে না, সে ফর এক্সাম্পল কনফিউজ হয়, দরকার আপনাকে চিন্তা হয়তো সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ভাই ভালো না মত, আপনার দরকার হলে ইফ ইউ থিঙ্ক উই আর ওকে রাইট প্লেস, দেন আপনি রিকমেন্ড করলেন তাকে, আর না হয় যদি মনে করেন যে না আপনি ভুল করছেন তাহলে তাকে সাবধান করলেন, এটা তো অন্যায় না। দ্যাটস ওয়াই আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ দ্যাট আপনি অন্তপক্ষে এটা করলে আপনি যেহেতু এটার কনসার্ন, এটার সাথে রিলেটেড, এটার একটা ভ্যালু বাড়ে। তো আপনারা এটার ফিডব্যাকটা দিন, অনেক সময় আমরা বলতে সময় পাই না বা ক্লাসের মধ্যে ব্যস্ত থাকি, আজকে যেহেতু আমাদের একটা ডিসকাশন এই জন্য বললাম। তো আপনারা অনেকেই অলরেডি আপনাদের এখানকার অনেকে বোধহয় দিছে, যেমন এই যে আমাদের ইয়াও দিছে বোধহয়, ইকবাল বোধহয় চলে গেছে, এই যে ইকবাল হোসেন টিপু মনে হয় রিকমেন্ডেশন দিছে কিছুদিন আগে দেখলাম মনে হয়। তো এটা এই জায়গাটা আপনারা তাহলে রিভিউটা দিয়েন, রিভিউতে ক্লিক করলেই দেখবেন রিকমেন্ডেশন চাইবে, ইয়েস নো বলবে আর কি। তো আপনি ইয়েস দিলেন, বাস এরপর একটা সেন্টেন্স লিখে আমাদের একটা ফিডব্যাক দিয়েন, নাম, ডেজিগনেশন, কোম্পানি। আচ্ছা আর এক্সামের ব্যাপার নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার মক টেস্টটা সেকেন্ড টাইম দেওয়ার একটা সুযোগ করবেন বলছিলেন। মক টেস্ট আপনি একটু বই পড়ে পর মক টেস্ট দিন, আগে মক টেস্ট দিয়ে লাভ কি, খালি একটু বইটি পড়েন, পড়ার পরে মক টেস্ট দেন, দেওয়ার পরে দেখেন কেমন ফিল করেন, এটা আমাকে ফিডব্যাক দিন, বেশি সমস্যা হলে জানান। কেউ যদি বেশি নার্ভাস হন, ওয়েবসাইট থেকে দিব স্যার। হ্যাঁ স্যার মক টেস্টের প্রসেসটা কি আমাদের ওই যে ওয়েবসাইটে যে ইয়াটা শো করতেছে ওইখান থেকে মক টেস্টটা কি দিয়ে দিব? আপনি তো সাইন আপ করা, তো এখন আপনি মক টেস্টে ঢুকতে পারেন কিনা দেখেন, যদি ঢুকতে পারেন তাহলে তো আপনি অ্যাক্টিভেটেড, মানে ঢুকতে পারলে করতে পারেন, কিন্তু আমার কথা হলো যে বইগুলো পড়ে এরপর আপনি মক টেস্ট দিয়েন। আচ্ছা আচ্ছা, মক টেস্টটা তো আর ফাইনাল এক্সাম না, জাস্ট একটা প্র্যাকটিস সেশন। জাস্ট পাশে দিলাম এই জন্যই, রিয়েল এক্সামে হঠাৎ ঢুকে গেলে ধরেন একবারই রিয়েল এক্সাম দেওয়া যায়, কথার কথা, তো আপনার জন্য এটা একটু বিপদ হচ্ছে, কিভাবে কোশ্চেন, মানে টাইমিংটা কেমন, এই জন্য
আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর কি, মানে হ্যাঁ ওইটা জাস্ট পরীক্ষার অ্যাটমসফিয়ারটা একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। রাইট। আর আপনাদেরকেও স্যাম্পল দেওয়া কোশ্চেন অলরেডি তো দিছি আমি গ্রুপে। জি জি আমি পেয়েছি স্যার। তো ওকে, তাহলে আপনারা এটা একটু ইয়া করেন। আর তারপরও আমরা কিন্তু এটাই শেষ না, এরপরও আপনাদের সাথে আছি, যে কোনো সময় কনফিউশন একটু জানেন, কোনো ভয় টয় নার্ভাস হওয়ার কিছু নাই। বাট আমরা কিন্তু আবারও বলি, আমরা চাই আপনারা পড়াশোনা করেন, আপনারা জানেন, আপনারা যেন এখান থেকে একটা সার্টিফিকেশন নিয়ে অন্তপক্ষে এটার মান সম্মান যেন থাকে, এটা হলো আসলে আমাদের শেষ কথা। এই জন্যই এত মোটামুটি চাপাচাপি বা এক্সাম বা এই পলিসিগুলো, উদ্দেশ্য হলো অ্যাটলিস্ট পড়াশোনা তো করা দরকার। আর আমরা ওরকম ভাবে এক্সাম নেই না যেটাকে আপনার বাচ্চাদের মধ্যে মুখস্থ করতে হবে সবকিছু, এরকম দরকার নেই। জাস্ট বুঝে বুঝে জাস্ট থিওরিগুলো একটু পড়ে নেওয়া, ঠিক আছে? এরপরও সমস্যা হলে সমাধান আমাদের হাতে আছে, অসুবিধা নেই, কিন্তু পড়তে হবে। মেইন কথা হলো আমরা কাউকে আটকাই না যদি সে পড়াশোনা করে, এটা খেয়াল রাখবেন একদমই টোটালি। ফাইনাল এক্সামটা কি নেক্সট মান্থে হচ্ছে? ওটা আপনি চাইলে আপনি এই মাসে শেষেও দিতে পারবেন, কিন্তু আপনি আগে রেডি হন, গেট রেডি। মানে স্যার রেডি হলে এই এক্সামটা যে কোনো সময় দেওয়া যাবে নাকি স্যার একটা টাইমলাইন আছে যে এই 10 দিনের ভিতরে? ওটা ওখানে উল্লেখ আছে টাইমটা, বাট ওটা আমরা উইথড্র করে রাখছি, শুধু লেখাটা রাখছি, বাট আমরা ওপেন রাখছি। জি জি ওকে, থ্যাংক ইউ। তাইলে আজকে পর্যন্ত থাকুক, অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম।